আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে টিচার ইনবক্সে জানাই দাও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি মোরা। থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আজকের ক্লাসটা মানে বেসিক্যালি আমি একটা কাজ করছিলাম, তোমাদের মনে পড়ে যুবজগ যখন প্রথম থেকে শুরু করছিলাম, আস্তে আস্তে আমি কিন্তু অনেক কিছু, অনেক আদার্স টপিক পড়াই ফেলছিলাম একসাথে। পড়াতে 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 গত ক্লাসে দেখছো কি হয়েছে, কিছু কিছু রিপিট হয়েছে। আজকের ক্লাস 90% তোমার রিপিট হবে। তুমি জাস্ট জিনিসটা চিন্তা করে ভালো লাগবে যে হ্যাঁ, তোমার সামাপটা আস্তে আস্তে শেপ হয়েছে। অনেকে আমাকে যে প্রশ্নগুলো করতে ওই সময় যে ভাইয়া প্যারালাল কোথায় আছে কোথায় আছে, যেটা বললাম গতদিন আর কি। তো আজকে তুমি ফুল শেপে চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, যে হ্যাঁ এখন প্যারালাল সিরিয়ালি তুমি যদি ফলো করো আরো ভালো মতো বুঝতে পারবা, কোনো সমস্যা নাই। এবং আমাদের তো মনে হয় আর একটা ক্লাস আছে যেটা আগামী বুধবার হবে ইনশাল্লাহ। তো যেটা হচ্ছে অর্গানিক অ্যাসিড নিয়ে থাকবে, যেটা অ্যারোমেটিক অ্যাসিড এবং পলিমার প্লাস্টিসিটি এগুলো নিয়ে থাকবে। তো ওইটা হলেই মোটামুটি শেষ, আমরা একটা সিকিউর ধারণা টারণা দিব ইনশাল্লাহ, টেনশন নাই। ভালো আছি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং। দেখি আমরা অর্গানিকটা কি করতে পারি, অর্গানিকটা আরো ভালো মতো পড়তে পারি কিনা এবং অর্গানিকটা আরো সুন্দর করে গুছাইতে পারি কিনা চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ এক্স্যাক্টলি এটা। আর আমরা হচ্ছে বেসিক্যালি আজকের ক্লাসটা অনেক ছোট, টেনশন নিও না, আজকের ক্লাসটা অনেক ছোট, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো জাস্ট আজকের ক্লাস থেকে যেই জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা রিয়াকশন গুলো তোমরা বুঝতেছো কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ঠিক আছে মুরাদ, ওটা আস্তে আস্তে আমরা দেখবো আর কি ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাসে আজকে যোগাযোগ পারছো ঈশা, আরে ভেরি গুড, মাশাল্লাহ ভেরি গুড। আচ্ছা, ওভারঅল চ্যাপ্টার রিভিশন। তুর্য, একটা জিনিস, একটা বুদ্ধি শিখাই দিই। হ্যাঁ, মাফরো অর্গানিক এক্সট্রা ক্লাস, শোনো শোনো, অর্গানিক এক্সট্রা ক্লাস যদি আমরা এখন নিই তাহলে কি হবে, মিলাইতে পারবা না, কোলাইতে পারবা না জিনিসটা। এর চেয়ে ভালো হয় কি, আমি একটু সময় নেই, পরে একটা অর্গানিক ক্লাস এক্সট্রা ক্লাস নিলাম, কোনো সমস্যা নাই। আগে অর্গানিকটা শেষ করি, শেষ করার দিন যদি মনে হয় যে না ঠিক আছে আরেকটা ক্লাস নিলে হয়তো ভালো হবে পরে নিব, তোমাদের জন্য সবকিছুই করতে পারবো, সমস্যা নাই। বাট আগে শেষ করি, শেষ করি, নেক্সট দিন শেষ হবে, আজকে কিন্তু না। হ্যাঁ, আগে শেষ করি। ওকে, সমস্যা নাই লিসা, অসুবিধা নেই ইনশাল্লাহ। হ্যাঁ এক্স্যাক্টলি কবির ভাইয়া। সমস্যা নাই, সমস্যা নেই, আল্লাহ ভরসা। হ্যাঁ, ফাইয়াজ ওই ক্লাসটাই মোর দেন ইনাফ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ইনশাল্লাহ তা নেই, চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ তোর্য ভাইয়া। সো চলো আমরা স্টার্ট করি। গতদিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম তোমরা কি প্র্যাকটিস করেছো বলো? গতদিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম তোমরা কি প্র্যাকটিস করেছো কি ভাইয়া? অর্গানিক কি এইচএসসি সিলেবাসেরটাই করবো ভাইয়া? একটা জিনিস বলে দিই ফর মানে ইউ অল, তোমাদের সবার একটা কাইন্ড ইনফরমেশনের জন্য জানাই, ভাইয়া কিন্তু অর্গানিক আসলে শর্ট সিলেবাস পড়াইনি, ভাইয়া ফুল সিলেবাসই পড়াইছি। হ্যাঁ, অর্গানিক কিন্তু আমি শর্ট সিলেবাস পড়াইনি। যেমন ফার্স্ট ইয়ারে থাকতে তোমাদের ফুল সিলেবাসই আমি পড়াইছিলাম, এখানেও কিন্তু আমি টেকনিক্যালি ফুল সিলেবাসই পড়াচ্ছি। সো টেনশন নিও না, টেনশন নিও না। হ্যাঁ, কেমিস্ট্রি মানে আমরা নিজেরা তো বুঝতেছি তাই না, শেষ করে দিব, টেনশন নিও না। আচ্ছা, ওকে, আহ ওকে, হুম, ওকে। সো চলো আমরা আস্তে ধীরে আগে আর কি ইনশাল্লাহ। এইটা কিভাবে কি সলভ করতে হবে, চলো এটা আমরা সবাই হয়তো প্র্যাকটিস করছি অথবা প্র্যাকটিস করিনি, সমস্যা নেই ভাই, আজকে সলভ করে দিই। এটা তো ফেনল তাই না, এটা হচ্ছে ফেনল। আচ্ছা, জিঙ্কের সাথে বিক্রিয়া করছে, তাহলে জিঙ্ক অক্সাইড এবং বেনজিন তৈরি হবে, C6H6 বেনজিন তৈরি হবে, হলো বেনজিন। এখন বেনজিন নাইট্রেশন, এটা কিন্তু নাইট্রেশন তাই না, নাইট্রেশন করলে এই এক্সট্রা হবে হচ্ছে নাইট্রোবেনজিন। আর ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন না, এটা অ্যালকাইলেশন করলে এখানে হবে টলুইন। এখন প্রশ্ন হচ্ছে এক্স ও ওয়াই এর মধ্যে কোনটিকে নাইট্রেশন করলে অধিক তাপমাত্রার প্রয়োজন হবে? আচ্ছা, ব্যাপারটা একটু বুঝো। হ্যাঁ, আমি বলবো এটা সমস্যা নেই, নেক্সট যেদিন ক্লাস হবে এদিন আমি একদম ধরে ধরে বলবো আর কি ইনশাল্লাহ, টেনশন নিও না তোমরা কেউ। দেখো, একটা হচ্ছে টলুইন, একটা হচ্ছে নাইট্রোবেনজিন। তোমরা বলো তো ভাইয়া, যেই গ্রুপটা অ্যাক্টিভেট করে বেনজিন রিং কে সক্রিয় করে সে তো দ্রুত বিক্রিয়া করতে পারে, আর যে দ্রুত বিক্রিয়া করতে পারে তাকে কি বেশি তাপমাত্রা দেওয়া দরকার নাকি দরকার নাই, তোমরা এটা বলো জাস্ট। হুম, থ্যাংক ইউ মাফরো ভাইয়া, থ্যাংক ইউ ফার্স্ট। আচ্ছা, দরকার নাই তাই না, ভেরি গুড। সো এবার চিন্তা করো, আজকের ক্লাস অনেক ছোট হবে, টেনশন নিও না। ওকে, তার মানে চিন্তা করতেছো এটা কিন্তু একটা সক্রিয়কারী গ্রুপ তাই না, সক্রিয়কারী গ্রুপ। এটা হচ্ছে নিষ্ক্রিয়কারী গ্রুপ, তাইলে
নিষ্ক্রিয়কারীকে আবার নাইট্রেশন করতে বেশি তাপমাত্রার প্রয়োজন হবে, এটাতে বেশি তাপমাত্রা দেওয়ার দরকার নাই। তার মানে এক্স ও ওয়াই এর মধ্যে এই যে এক্স কে নাইট্রেশন করলে অধিক তাপমাত্রার প্রয়োজন হবে, মানে নাইট্রোবেনজিন। অ্যান্সারটা হইল নাইট্রোবেনজিনকে নাইট্রেশন করতে হলে অধিক তাপমাত্রার প্রয়োজন হবে, কারণ এটা নিষ্ক্রিয়কারী গ্রুপ, এটাকে সক্রিয় করতে হলে অনেক বেশি হিট দিতে হবে। সিম্পল হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটা তো অ্যান্সার। বলো জিনিসটা বুঝছি না সবাই আমরা? বলো, ইজি, সহজ একটা জিনিস। সাকিব, এটা হচ্ছে আমরা ওজনীকরণে পড়াইছিলাম, ওজনীকরণটা একটু দেখো। আচ্ছা, ভেরি গুড, হয়ে গেল, সিম্পল। এবার আসা শুরু করি। ফার্স্ট বিক্রিয়া অ্যারোমেটিক অ্যামিন বা অ্যানিলিন প্রস্তুতি। দেখো এখানে দুইটা পদ্ধতি বলছে ভাইয়া, হ্যাঁ চেষ্টা করছি ভাইয়া মৃদুল, হ্যাঁ। আচ্ছা, দেখো নাইট্রোবেনজিন আছে আর অ্যানিলিন আছে। এখানে কি হয়েছে, জারণ হয়েছে না বিজারণ হয়েছে বলো তো? এতটুকু দেখার দরকার নেই। নাইট্রো থেকে অ্যানিলিন হয়েছে, এখানে জারণ হয়েছে না বিজারণ হয়েছে ভাইয়া বলো? এখানে কি হয়েছে, জারণ নাকি বিজারণ? হ্যাঁ হ্যাঁ মিলি, সায়েন্সের মজা তো এটাই, তুমি তো জিনিসটা লিখবা যে টোলুইন হচ্ছে সক্রিয়কারী গ্রুপ, নাইট্রোবেনজিন হচ্ছে নিষ্ক্রিয়কারী গ্রুপ, তার মানে নিষ্ক্রিয়কারী গ্রুপে বিক্রিয়া করাতে হলে বেশি হিট দিতে হবে, এজন্য নাইট্রোবেনজিনটা হচ্ছে অধিক তাপমাত্রার প্রয়োজন হবে নাইট্রেশন করতে হলে। শেষ, এটুকু লিখে দিবা। আচ্ছা, এখানে কি হয়েছে, NO2 থেকে NH2 হয়েছে, মানে অক্সিজেন সরবে হাইড্রোজেন ঢুকবে, মানে বিজারণ হয়েছে। বিজারণ দুই ভাবে করা যায়। একটা পদ্ধতি হচ্ছে এই যে হাইড্রোজেন যুক্ত হবে ওই যে নিকেলের উপস্থিতিতে, অথবা আরেকটা পদ্ধতি আছে টিন আর HCl এর উপস্থিতিতে যে বিজারণটা করা যায় সেটা। দুই পদ্ধতিতেই কিন্তু অ্যানিলিন প্রস্তুত করা যায়, দুই পদ্ধতিতেই অ্যানিলিন প্রস্তুত করা যায়। আবার বলো তো এখান থেকে এখানে কিভাবে যাব, কি করলে হবে, জারণ নাকি বিজারণ বলো? এখান থেকে এই পদ্ধতিতে যাইতে হলে কি করতে হবে, জারণ নাকি বিজারণ? ও সবাই কিন্তু ভাইয়া একটু পর পর লাইক বাটনটা খেয়াল রেখো, হ্যাঁ হঠাৎ করে হারায় যাও কিন্তু সবাই, হ্যাঁ সাবধান। ওকে, জারণ তাই না? ওকে, জারণ করতে হবে, কি দিয়ে জারণ করতে হবে ভাইয়া বলো তো? ওকে, তাহলে এখানে জারণ করতে হবে, তাহলে জারণটা আমরা মোটামুটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে করতে পারি, আমরা জারণ অনেক কিছু দিয়ে করতে পারি, তো আপাতত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে রাখলাম আর কি, হ্যাঁ জারণ করলাম, তাহলে কিন্তু আমরা এটা পাবো। হ্যাঁ আচ্ছা, ভেরি গুড, এটাও পারছো, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ অন্তর দিব, সমস্যা নাই, এটা গেল। এবার আসো, অ্যারাইল ক্লোরাইডকে অ্যামোনিয়াকরণ, অ্যারাইল ক্লোরাইডকে অ্যামোনিয়াকরণ। আচ্ছা, ব্যাপারটা আসলে এত কঠিন ভাবে হয় না আসলে, হ্যাঁ আরো সহজ বিক্রিয়া আছে, জিনিসটা অনেক সহজ, সুন্দরভাবেই অ্যান্সার করা যায় আসলে। সেটা হচ্ছে তুমি এইভাবে লিখতে পারো, অথবা এই ক্লোরোবেনজিনের সাথে শুধু যদি অ্যামোনিয়ার বিক্রিয়া করাও, অ্যামোনিয়ার মধ্যে যে NH2টা আছে, এই Hটা Cl এর সাথে চলে যাবে HCl আকারে, প্লাস এই অ্যানিলিনটা এখানে ঢুকে যাবে, মানে অ্যামিনটা এখানে ঢুকে যাবে, ফর্ম করবে হচ্ছে অ্যানিলিন, ফর্ম করবে কি অ্যানিলিন, এইভাবে পারা যায়। পিডি মানে প্যালাডিমিয়াম, পিটি মানে প্লাটিনাম, সৌমি, হ্যাঁ আচ্ছা এটা ঠিক আছে, হ্যাঁ হবে, অর্ক হবে, ওই যে CCC+H, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার দেখো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, বলো এই বিক্রিয়ার নামটা কি পড়ছিলা না পড়ো নাই বলো? হ্যাঁ হ্যাঁ সাকিব, এক্স্যাক্টলি, কপার দিলেই হয়, হয়ে যায় রিঅ্যাকশনটা, সে বলো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া পড়ছিলাম না? করছিলাম, চেনা চেনা লাগে তাই না? দেখছো সব কিন্তু আবার সম আপ হয়ে আসতেছে, দেখছো মানে সব মিলে আসতেছে, ব্যাক টু স্কোয়ার ওয়ান। সো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কি হইতো, অনেকটা ডিকার্বক্সিলেশনের মতো ছিল না, কার্বনিল মূলক বের হয়ে যেত, এই দেখো কার্বনিল মূলকটা বের হয়ে যাবে, কার্বনিল মূলকটা বের হয়ে যায়, অ্যামিন তৈরি হবে, বলছিলাম না হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় প্রাইমারি অ্যামিন তৈরি হয়, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় প্রাইমারি অ্যামিন তৈরি হয়। হুম আচ্ছা, তোমাদের সবাইকে একটা প্রশ্ন করি, ব্যাকে শুধু একটা অ্যান্সার দিবা, সেটা হচ্ছে, না না এত ডিটেলস দরকার নাই সাহিল, শোনো, ধরো এই বিক্রিয়া ভুলে গেছো, সমস্যা নেই, অ্যাটলিস্ট নামটা তো পরিচিত, এটা বলো সবাই, জাস্ট এতটুকু বলো, বিক্রিয়া ভুলে গেছো সমস্যা নেই, বাট নামটা তো পরিচিত, এটা যে ডিকার্বক্সিলেশনের সাথে একটু একটু রিলেটেড, এইটা তো পরিচিত, জাস্ট এইটুকু বলো, আর কিচ্ছু না। হ্যাঁ তাহলে চিন্তা করো, গত 4 সপ্তাহ আগেও তো তোমার এই জিনিসগুলো পরিচিত ছিল না,
আজকে তো অ্যাটলিস্ট নামটা পরিচিত, আলহামদুলিল্লাহ। দ্যাটস এ গুড স্টার্ট। আস্তে আস্তে বাড়বে, অসুবিধা নাই, কেন প্রেশার নিচ্ছ, দরকার নেই। আচ্ছা, ওকে, সো চলো আমরা একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, পরিচিত, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তাহলে দেখো, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কি হয়? ক্ষুদ্র হয়, একটা বড় অণু ক্ষুদ্র হয়, এই যে কার্বনিল যে মূলকটা আছে সেটা বের হয়ে যায়, বের হয়ে অ্যানিলিন তৈরি হয় বা অ্যামিনো বেনজিন তৈরি হয়, বা যেটাকে আমরা প্রাইমারি অ্যামিন বলি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, প্রাইমারি অ্যামিন থেকে সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন প্রস্তুত। এটা আমি নিজে হাতে কলমে দেখাই, এটা আরো ভালো হবে নিজে হাতে কলমে দেখাইলে। এখানে যদি আমরা CH3I দিব, হ্যাঁ, মিথাইল আয়োডাইড দিলাম, হ্যাঁ, মিথাইল আয়োডাইড দিলে কি হবে? এই আয়োডিনটা এই হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে, হাইড্রোজেন আয়োডাইড প্লাস এই মিথাইলটা এই পজিশনে এসে ঢুকবে। তাহলে কি ফর্ম করতেছে আসো দেখি। আচ্ছা, এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম তো অ্যানিলিন, এই যৌগটার নাম অ্যানিলিন। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে এন মিথাইল অ্যানিলিন। এটাকে আমরা বলতে পারবো এন মিথাইল অ্যানিলিন, মানে এন এর সাথে মিথাইলটা যুক্ত আছে, তাহলে বলবো এন মিথাইল অ্যানিলিন, এন মিথাইল অ্যানিলিন। ওকে, এরপর আরেকবার, এটা কয় ডিগ্রি অ্যামিন কেমনে বুঝবো? খেয়াল করো, নাইট্রোজেনের কাছে হাইড্রোজেন আছে একটা, দুইটা কম আছে, তার মানে এটা কিন্তু 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। এবার আরেকটা বের করব, দেখো আবার দিব CH3I, CH3I দিলাম। এখন তাহলে কি হলো? এই আয়োডিনটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে, করে তৈরি করছে হাইড্রোজেন আয়োডাইড প্লাস এন, এই যে CH3, এই যে আরেকটা CH3। তাহলে এখানে নাইট্রোজেনের সাথে দুইটা মিথাইল আছে, তাহলে এটার আমরা কি বলবো? এন কমা এন ডাইমিথাইল অ্যানিলিন, ডাইমিথাইল অ্যানিলিন। নামকরণ এভাবে পড়তাম না, 1,1 ডাইমিথাইল এরকম পড়তাম, তো এরকম N,N ডাইমিথাইল অ্যানিলিন। এটা কিন্তু নাইট্রোজেনের কোনো হাইড্রোজেন নাই, মানে এটা 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যানিলিন। দেখছো? এই তো রায়হান পারছি, ভেরি গুড, ভেরি গুড অর্ক, ভেরি গুড। আর একটা লেকচার আছে জি ওর ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, তাহলে একটা জিনিস ঠান্ডা মাথায় বলো ভাইয়া, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি মনে আছে তোমাদের? ওই যে ভাইয়া ইয়া পড়াইছিলাম, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের কনভার্সন, সেখানে অ্যালকাইল হ্যালাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছিলাম। এখানেও দেখো অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করছি। রিলেটেড না সবগুলা? বলো তো ভাইয়া একটু বলো। সমস্যা নেই সামনে, জাস্ট নরমাল নরমাল আর কি, হ্যাঁ। থ্যাংক ইউ সোমায়া ভাইয়া। আচ্ছা, তো জিনিসগুলো হচ্ছে এনটা দুইবার কেন? আচ্ছা মৃদুল, তোমার এইটা মনে আছে কিনা বলো তো? এই যে CH3 CCl Cl CH3, এটাকে আমরা কি বলতাম বলো তো? এই যে 1 2 3, এটা আমরা কি বলতাম? 2,2 ডাইক্লোরো, 3টা কার্বন আছে, প্রোপেন। এই 2,2 দিয়ে কি বুঝাইতো? 2 নাম্বার পজিশনে 2টা ক্লোরিন আছে, তার মানে নাইট্রোজেনকে পজিশন হিসেবে ধরো। তাহলে এই নাইট্রোজেনের সাথে একটা মিথাইল আছে, আবার আরেকটা মিথাইলও নাইট্রোজেনের সাথে আছে, তাহলে কি লিখবো? N,N ডাইমিথাইল অ্যানিলিন, শেষ, ইজি। এখন বুঝছো? বলো মৃদুল। তো দুইবার কেন সাম্মি? এগুলা একদমই একদমই ইজি, এই যে যা দেখতেছো তাই। এই অ্যানির মানে অ্যারোমেটিকের নামকরণ আরো সহজ, কিছুই করা লাগে না, হ্যাঁ। আচ্ছা, ওকে, আচ্ছা সমস্যা নাই লিসা, টেনশন নিও না, দেখা যাক, সামনে যাই আস্তে আস্তে, প্যারা নিও না। আচ্ছা, তাহলে এই যে দেখো, আমরা 1 ডিগ্রি অ্যানিলিন, 2 ডিগ্রি অ্যানিলিন, 3 ডিগ্রি অ্যানিলিন, তিনটেই কিন্তু আমরা মোটামুটি পার্থক্য পেয়ে গেছি, ঠিক আছে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, হ্যাঁ, দুইবার, হ্যাঁ, এক্স্যাক্টলি সাকিব, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার, কিভাবে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি তিনটা অ্যানিলিনের মধ্যে রূপান্তর করতে পারি। ঠিক তেমনি অ্যালিফেটিক অ্যামিনের মধ্যেও রূপান্তর কিন্তু আমরা শিখছিলাম না? আচ্ছা, ওকে, তোমাদের আরো কয়েকটা জিনিস একটু দেখাই, ঠিক আছে? আরো কয়েকটা জিনিস একটু দেখাই, দেখি তোমাদের মনে আছে কিনা। সেটা হচ্ছে, আমরা মনে আছে অ্যালিফেটিক অ্যামিন আর অ্যারোমেটিক অ্যামিনের একটা পার্থক্য দেখছিলাম, মনে পড়ে? অ্যালিফেটিক অ্যামিন আর অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে পার্থক্য দেখছিলাম, মনে পড়ে কি তোমাদের? বলো। অ্যালিফেটিক অ্যামিন আর অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে পার্থক্য মনে পড়ে? আচ্ছা, সো একটু খেয়াল করে দেখো, আমরা কি ছিল, ধরো অ্যালিফেটিক অ্যামিন আর NH2,
এটা যখন তোমার OHNOর সাথে বিক্রিয়া করতো, মনে আছে? HNO2, ওই যে OHNO যেটাকে আমরা বলি, এর উপস্থিতিতে NaNO2 আর HCl এর উপস্থিতিতে যদি 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রিতেও আমরা হিট দিতাম, তাহলে পাইতাম আমরা অ্যালকোহল। নাইট্রোজেনটা বুদবুদ আকারে চলে যাইতো, প্লাস ফর্ম হইতো কি H2, এটা ফর্ম হইতো। কিন্তু অ্যারোমেটিক অ্যামিন বা অ্যানিলিনের ক্ষেত্রে কি হইতো ভাইয়া? অ্যানিলিনের ক্ষেত্রে কি হইতো? ওকে, যদি আমরা HNO2, NaNO2 আর HCl দিতাম, তাহলে কি হইতো বলো, মনে করো? এটা কিন্তু হইতো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড প্লাস H2। কি ফর্ম হইতো? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড প্লাস H2। বলো মনে পড়ছে কিনা? এটা একটু মনে করো সবাই, 1 মিনিট একটু দেখো। দেখি কি অবস্থা। রায়হান টেনশন নিও না, এটা নিও না। হ্যাঁ, আচ্ছা, তারপর এই জিনিসগুলো কি হয়েছিল মনে আছে? এটা ফেনল তৈরি করে, কত কিছু তৈরি করে, বাট এটা ছিল কি অ্যালিফেটিক আর অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে পার্থক্য সূচক বিক্রিয়া ছিল, তাই না? এটা একটা সহজ একটা বিক্রিয়া ছিল। তো এরকম অনেক ধরনের অনেক কিছু কিন্তু আমরা পড়ছি আসলে, হ্যাঁ, সবগুলা অ্যাটলিস্ট রিলেট তো করতে পারো, রিয়েকশন মনে না থাকুক, পড়ছিলাম তো এরকম কিছু একটা, বলো তো। রিয়েকশন মনে রাখার দরকার নেই, জাস্ট বলো এরকম কিছু একটা পড়ছিলাম কিনা, যে অ্যালিফেটিক আর অ্যারোমেটিক এর মধ্যে পার্থক্য করার জন্য আমরা এরকম দুইটা ভিন্ন জিনিস পাইছিলাম। এই শেষ, সিম্পল হিসাব। এটাই দেখো, আমি তোমাদের এটাই বারবার বলতে চাইতেছি। তোমরা যে বলো যে ভাইয়া জৈব যৌগে এত এত বিক্রিয়া, এত এত রিয়াকশন, এত এত এটা সেটা ব্লা 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 ব্লা, শোনো, এটাই বললাম তো, একটা জায়গায় একটা বিক্রিয়াকে 10টা জায়গায় লেখা হয়েছে, এজন্য বিক্রিয়া বাড়ছে। বাট আলটিমেটলি আমি চেষ্টা করতেছি অমনি পড়াইতে যেন একটা বিক্রিয়া একবারই পড়লা, 10টা জায়গায় সেম বিক্রিয়া দেখাইলাম, তাহলে সুবিধা হইলো কি, পড়লা একটা বিক্রি, কাজে লাগলো 10টা জায়গায়, এই হইলো ঘটনা। হ্যাঁ, টার্বিল অ্যামিন দিয়ে তো প্রাইমারি অ্যামিন শনাক্ত করা যায়। এই যে ভালো একটা কথা বলছে এইটা, হ্যাঁ, এই তো ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, রিভিশন না দিলে তো একটু ঝামেলা হয়। হ্যাঁ হ্যাঁ, বলবো না মুরাদ। শোনো, তোমাদের সবাইকে বলি, আমাদের লাস্ট ক্লাস যেটা আগামী, মানে লাস্ট ক্লাস বলতে অর্গানিকের লাস্ট ক্লাস যেটা আগামী বুধবার হবে, সেই দিন আমি গাইডলাইন দিব যে কোনটা কেমনে পড়লে ভালো হয়, কোনটা কিভাবে আগালে ভালো হয়। টেনশন নিও না আজকে। হ্যাঁ, আচ্ছা, সো এরপর দেখো, শিব ক্ষারক, এরকম কোন নাম হয়তো তোমরা শোনো নাই। হ্যাঁ, ধরো এরকম কোন নাম হয়তো তোমরা শোনো নাই, কিন্তু এরকম নাম যদি তোমরা নাও শুনে থাকো, তোমরা কিন্তু এরকম নাম যদি তোমরা নাও শুনে থাকো, তাও কিন্তু তোমরা একটা জিনিস শুনছো ঠিকই। কি জিনিসটা শুনছো? 2,4-DNPH, এরকম নামে কি কিছু শুনছো ভাইয়া? বলো। না না স্বাদ, একদমই না। বলো, 2,4-DNPH, এরকম কি কিছু দেখছো? আচ্ছা, 2,4-DNPH এর নাম অ্যাটলিস্ট শোনার তো কথা, তাই না? ওই যে কার্বনিল মূলক শনাক্ত করার জন্য এটা ইউজ করা হইতো, তাই না? আচ্ছা, আসো দেখাই তোমাদের একটা মজার জিনিস। না, যদিও মজার না, মানে দেখাই আর কি, জিনিসটা বুঝবা আর কি। হ্যাঁ, হুম, এটা দেখাইছিলাম, কার্বনিল মূলক শনাক্তকরণ কি করে। করেটা কি, এই যে এই অক্সিজেনটা ডিরেক্টলি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? পানি তৈরি করে। এটাকে ঘনীভবন বিক্রিয়াও বলতো, তাই না? এটাকে ঘনীভবন বিক্রিয়াও বলতো। পানি তৈরি করে, প্লাস কি হইলে এটা জোড়া লেগে যাবে, কিভাবে দেখো। আচ্ছা, এই যে এই জিনিসটাকে বলা হয় শিফ ক্ষারক। এই যে নাইট্রোজেনে তো মুক্ত জোড় আছে, তাই না? এটাকে বলতেছে শিফ ক্ষারক, এটাকে বলতেছে শিফ ক্ষারক, শিফ ক্ষারক। আচ্ছা, এখন কথা হচ্ছে এটার সাথে বেনজিনের সম্পর্ক কি? আসো দেখাই। তুমি চিন্তা করো তো ভাইয়া, এখানে যদি একটা বেনজিন এঁকে দিই আমি, তাহলে তো হইলো, এখানে ধরো একটা এইচ দিলাম, হ্যাঁ, তাহলে এখানে একটা এইচ দিলাম, এখানে একটা বেনজিন এঁকে দিলাম, শেষ, তাহলে তো হইলো। তো দেখো সুন্দর মতো বিক্রিয়া হয়ে গেল, এটা হচ্ছে শিফ ক্ষারক। ঠিক আছে, আচ্ছা, ইজি হইলো না ভাইয়া? দেখো তো, এটাই বলতেছি, এত প্রেসার নিচ্ছ কেন ভাই? জিনিসগুলো সিম্পল। এই যে দেখো, এই যে শিফ ক্ষারক,
এখন চিন্তা করো, তুমি এটার বিজারণ করবা, বিজারণ করা মানে কি ডাবল বন্ড ভেঙে যাবে না? ভেঙে যাবে না? এই যে খেয়াল করো, বিজারণ করা মানে কি ডাবল বন্ড ভেঙে যাবে। এটাকে যদি তুমি বিজারণ করো তাহলে এখানে একটা হাত হবে, এখানে আরেকটা হাত হবে। এই যে দেখো, বিজারণ করা মানে কি এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, এখানে একটা হাইড্রোজেন ঢুকবে। দেখো এটা CH2 আর কি। হ্যাঁ দেখো, এখানে একটা হাইড্রোজেন ঢুকছে, এখানে একটা হাইড্রোজেন ঢুকছে। সিম্পল। তাহলে বলো তো ভাইয়া, এটা কয় ডিগ্রি অ্যামিন? তোমরা বলো, তাকায় বলো, এটা কয় ডিগ্রি অ্যামিন বলো। বলতেছি, সময় টেনশন নিও না, বলতেছি এটা কয় ডিগ্রি অ্যামিন বলো। এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। এটাই বলছে যে বিজারিত করে 2 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন পাওয়া যায় 1 ডিগ্রি থেকে। 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি অ্যামিন পাওয়া যায়, এটাই বলছে, আর কিছুই না। সিম্পল কথা। আচ্ছা, তাহলে এটা আমরা মোটামুটি দেখলাম, ইজি কিন্তু, মানে খুব কঠিন কিছু না। হ্যাঁ আচ্ছা, এরপর হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনের ভৌত ধর্ম। আচ্ছা, এখন সময় একটা কোশ্চেন করছো, বাকি অনেকেরই এই প্রশ্নটা একটু আছে, প্রশ্নটা আমি একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করি। প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া, এই নামগুলো এত এত নাম কি মনে রাখা সম্ভব, বা এত এত জিনিসগুলো কি দেখা সম্ভব? তোমরা কি একটু খেয়াল করছো, আমি যেই যেই যৌগের নাম দরকার এক্স্যাক্টলি সেই সেই যৌগের নাম নিজেই লিখে দিছি? এটা কি খেয়াল করছো? যেসব যৌগের নাম দরকার, এক্স্যাক্ট দরকার, বা যেসব বিক্রিয়া পুরোটা দরকার, আমি মেকানিজম সহ দেখাই দিছি। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি কিসের ভিত্তিতে দেখাইছেন সেটা বলেন। আমি তোমাদের এইচএসসি, তোমাদের অ্যাডমিশন, যেটা ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল তিনটেই কভার করবে, এই 4টা টপিকের যা যা লাগবে মেকানিজম সহ দেখাইছি। যেই যে রিয়াকশন শুধু এমসিকিউতে আসে, ওই যে রাইমার টাইম এন্ড কোব মনে আছে, আমি নাম আর উৎপাদ বলে দিছি, কারণ এটা নাম আর উৎপাদ আসে, ওটা কিন্তু শর্ট সিলেবাসে নাই। ওটা কিন্তু শর্ট সিলেবাসে নাই, ফুল সিলেবাসে আছে। স্টিল আমি এটা পড়াই দিছি কেন? যাতে অবজেক্টিভে পারো অ্যাডমিশনে গিয়ে। অ্যাটলিস্ট নোটটা তো থাকলো তোমার কাছে ডাউনলোড অবস্থা, অসুবিধাটা কি? এটাই, আর কিছু না। সো তোমরা প্রেসার খাবা না। ভাইয়ার এই নোটটাই হচ্ছে তোমাদের একটা নোট, এটা দেখে দেখে তোমরা নিজেরা খাতা একটা নোট করবা। এই যে এই পিডিএফ যেটা দেয়, হ্যাঁ এটা মাথায় রেখো, ঠিক আছে? ইনশাল্লাহ আরেকবার বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শাম্মী, থ্যাংক ইউ। ওকে, ইনশাল্লাহ মুন্না বলবো ভাইয়া, হ্যাঁ টেনশন নিও না, আমি চেষ্টা করব। হ্যাঁ থ্যাংক ইউ মুন্না। সো এটাই বলতেছি, আমি তো চাই যে হচ্ছে আমি যে জিনিসগুলো পড়াচ্ছি সেগুলো এত এত জিনিস তুমি মনে রাখবা কেমন, এটা তো অসম্ভব। মোটামুটি আজকে কয় নাম্বার ক্লাস জৈব যৌগের? 10 নাম্বার লেকচার, 10 নাম্বার ক্লাস, তার মানে লেকচার হলো 20 নাম্বার লেকচার চলতেছে। তো 20টা ক্লাসের জিনিসপত্র তো অবশ্যই তোমার মনে রাখা সম্ভব না। তাহলে টেকনিকটা কি? এই জন্যই তো কোর্সটা অমনি ডিজাইন করা, যে তুমি ক্লাসগুলো যদি রেগুলার করো অথবা ভিডিও যদি দেখো, তুমি দেখবা ফার্স্টের দিকে র্যান্ডম আমি অনেক বিক্রিয়া পড়াইছি, এটা থেকে এটার একটা রিলেশন দেখাইছি। এই যে আস্তে আস্তে সময় কিন্তু আমাদের কমে আসতেছে। আগে মনে আছে আমাদের ক্লাসগুলো মোটামুটি 3 ঘন্টাও লাগছে, এরকম ক্লাস আছে। আর এখন দেখবা আজকে ক্লাস মোটামুটি 1.5 থেকে 15 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে, 1.5 ঘন্টাও শেষ হয়ে যেতে পারে। কেন? ওই যে আরো যে 1 ঘন্টা কি পড়াবো, 1 ঘন্টা অলরেডি আগেই পড়াই ফেলছি, 1 ঘন্টা অলরেডি আগেই পড়াই ফেলছি। আগের ওই বিক্রিয়াগুলো, এই যে দেখো, আমি যদি এই বিক্রিয়াগুলো আগে না পড়াইতাম, এই যে এই বিক্রিয়া যদি আমি আগে না পড়াইতাম, আজকে যদি পড়াইতাম, তাহলে এটা অনেক সময় লাগতো না বুঝাইতে? তারপর তোমার আবার এটা বোঝানো লাগতো। তারপরে যে আগে যদি এটা না পড়াইতাম, তাহলে তো এই জিনিসগুলো বুঝতে না। দ্যাট ইজ দ্য থিং, আমি আগেই সবকিছু বেশি বেশি করে পড়ায় রাখছি, যাতে যে আস্তে 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 রিল্যাক্সে চলে আসতে পারো। সো টেনশন নিও না, সবকিছুই রিলেটেড, হ্যাঁ সবকিছুই রিলেটেড, ঠিক আছে? হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। নেমের রিয়াকশন গুলো, হ্যাঁ অবশ্যই সঞ্জিদা, আমি এটাই চেষ্টা করবো, টেনশন নিও না ভাইয়া। আচ্ছা, সো কই জানিছিলাম? হ্যাঁ দেখো, অ্যারোমেটিক অ্যামিন আর অ্যানিলিন যেটা আর কি, সেটার কিছু রাসায়নিক ধর্ম বৈশিষ্ট্য আছে আর কি। হ্যাঁ সমস্যা নাই আখি, আস্তে আস্তে, টেনশন নিও না। এই যে নেক্সট দিনে বললাম তো ভাইয়া, বলবো, টেনশন নিও না তোমার। আমি তোমাদেরকে এই যে আজকে আর একটা জিনিসও বলি, তোমাদেরকে কিন্তু আমি ক্লাসিফিকেশন করে দিছিলাম। কি ক্লাসিফিকেশন? শুরু থেকে যে লেকচার পড়াইছিলাম আমি, শুরু থেকে নামকরণ প্লাস সমন্বতা পর্যন্ত যে লেকচার পড়াইছি আমি, ওইটুক পর্যন্ত একটা সিকিউ আসে, একটা সিকিউ আসে। তারপর হচ্ছে অ্যালিফেটিক এর মধ্যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, ইথার, এই 5টা নিয়ে একটা সিকিউ আসে, ঘুরে ফিরে দুটো আসতে পারে। তারপর অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, এই 3টা থেকে একটা সিকিউ আসে। আর অ্যারোমেটিক যৌগ, মানে এই যে যা যা পড়তেছি অ্যারোমেটিক যৌগ, অ্যানিলিন হইতে পারে, অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক কিটোন, বেনজোইক অ্যাসিড বা ফেনল, টলুইন, এগুলা থেকে আসবে একটা। সো বেসিক্যালি আমরা কিন্তু মোটামুটি 4টা সিকিউই কভার করছি। তুমি ভিডিওগুলো যদি খাপছাড়া করেও দেখো, 50% দেখো, তাও তো 2টা সিকিউ কমন, কমন সেন্স, চিন্তা করে দেখো, প্যারানোর কিছু নেই, ঠিক আছে? ওকে, সো আসো দেখি পড়ি। অ্যানিলিনের বিভিন্ন রাসায়নিক সমাধান করলে আমরা কি কি পাই? এখানে অনেকগুলা কাহিনী আছে, যেগুলো মেডিকেলেও লাগবে, ইঞ্জিনিয়ারিংও লাগবে, আমি দেখাই দিচ্ছি। অ্যারোমেটিক অ্যামিন সাধারণত বর্ণহীন, কঠিন এবং তরল পদার্থ, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বাদামি বর্ণে রূপান্তরিত হয়। অ্যারোমেটিক অ্যানিলিন গুলো সচরাচর পানিতে দ্রবণীয়, কিন্তু বেনজিন ও অন্যান্য জৈব দ্রাবকে অদ্রবণীয়। এই ইনফরমেশন গুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ আসে, প্লাস ভার্সিটি এমসিকিউ তে আসে আর কি। হুম, আচ্ছা, অ্যারোমেটিক অ্যামিন গুলো বাষ্প উদ্বায়ী,
তাই এদেরকে সহজেই বাষ্পীয় উপাদান দ্বারা পৃথক করা যায়। যে বাষ্প উদ্বায়ী, এটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর একটা কোশ্চেন। আচ্ছা, বাষ্প উদ্বায়ী মানে ইংলিশে ভোলাটাইল বলে আর কি। ওই যে উদ্বায়ী পদার্থ, উদ্বায়ী মানে বুঝো তো, যাদেরকে হিট দিলে সরাসরি কঠিন থেকে বাষ্প হয়ে যায় অথবা বাষ্প থেকে কঠিনে চলে আসে, এরকম আর কি। আবার অ্যারোমেটিক অ্যামিন গুলো উচ্চ বিষাক্ত পদার্থ। এদের মধ্যে কিছু কিছু যৌগ রয়েছে যেগুলো ক্যান্সার সৃষ্টিকারক, যেগুলোকে ইংলিশে কার্সিনোজেন বলে। এই যে দেখো, ক্যান্সার সৃষ্টিকারক, মেডিকেল রিলেটেড ব্যাপার সেপার। অ্যানিলিন 230 থেকে 280 ন্যানোমিটারের মধ্যে দুটি শোষণ বর্ণালী দেখায়। এই যে এইগুলা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে, এগুলা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে। তো এই যে মোটামুটি অ্যানিলিনের এই বৈশিষ্ট্যটার পেজটা কেন রাখছি আমি, জাস্ট দেখানোর জন্য। এগুলা ইন্টারে অনেক কম আসে, এগুলা অ্যাডমিশনে বেশি আসে। যে বর্ণহীন কঠিন তরল পদার্থ, মাঝে মাঝে ইন্টারে দিয়েও দিতে পারে যে অ্যামিনের কয়েকটা ভৌত ধর্ম লেখো। তো তুমি চাইলে এগুলো না লেখে কয়েকটা বিক্রিয়াও লিখে দিতে পারবা, সমস্যা নাই। বাট ইন এনি কেস যদি তোমার মনে হয় একটু থিওরি লিখবে, লেখো। এটা বর্ণহীন কঠিন তরল পদার্থ, এটা উদ্বায়ী, এটা পানিতে দ্রবণীয়, কিন্তু বেনজিন টেনজিনে মানে জৈব পদার্থ অদ্রবণীয়। তারপর মেডিকেলের জন্য যেগুলো আসে, যে এটা ক্যান্সার সৃষ্টি করতে পারে 230 থেকে 280 ন্যানোমিটারের মধ্যে, সে একটা বর্ণ প্রদূষণ করে। সিম্পল। লিখে দিছি। ওকে। হ্যাঁ, রাফিয়া কি বললো, কুমিল্লা বোর্ডে অর্গানিক কেমিস্ট্রি থেকে 2টা সিকিউ, তাহলে অ্যালিফেটিক একটা, অ্যারোমেটিক একটা, এরকম। রেশিওটা বলতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে গেল। এরপর আসো লবণ উৎপাদন। এই বলো, অ্যানিলিনের সবচেয়ে বিখ্যাত লবণ কোনটা? ভাইয়েরা বলো। এক্স্যাক্টলি অর্ক, ভালো কথা বলছো। প্রিপেয়ার হার্ডার, গিভ এক্সাম ইজিয়ার। হ্যাঁ, ভেরি গুড। বলো, অ্যানিলিনের সবচেয়ে বিখ্যাত লবণ কোনটা? অ্যানিলিনের সবচেয়ে বিখ্যাত লবণ কোনটা? ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই দেখো দেখো, এইটা যদি তোমরা পারো তাহলে তার কোনো ঝামেলাই নেই আমাদের, তাই না? এটা একটা নর্মাল বিক্রিয়া দেখাইছে যে এখানে কি হয়, অ্যানিলিনের তো যে মুক্তজোড় আছে, এই মুক্তজোড়টা হাইড্রোজেন এখানে চলে যায়, তখন এটা কি তৈরি করে, NH3 প্লাস। এই ক্লোরাইডটা তো মাইনাস, এই মাইনাসটা আবার এটার সাথে আকৃষ্ট হয়ে এই যে এই প্লাস মাইনাস একটা বন্ধন তৈরি করে, এটা হলো অ্যারাইল অ্যামোনিয়াম ক্লোরাইড বলে আর কি। এটার চেয়েও বেশি ফেমাস হচ্ছে কি, কিসের বিক্রিয়া? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া। এগুলো আমরা জানি, এগুলো সহজ। এবার বলো, অ্যানিলিনকে জারণ করলে বেনজোকুইনন পাওয়া যায়। এটা একটা মেডিসিনাল উপাদান। এটা কি পরীক্ষায় আসে না? এটা কেন দেখাইছেন? দেখাইলাম, এরকম জিনিসও হয়। এবার ভাইয়ারে বলেন, এরকম টাইপের একটা যৌগ কই দেখছেন? একটু মনে করে বলেন, গত ক্লাসে দেখাইছি। এরকম একটা যৌগ কই দেখছেন? মনে করে বলেন, এরকম একটা যৌগ কই দেখছেন? মনে করে বলেন। উম আরে সুমাইয়া সবার আগে পারছি, ভেরি গুড। ইন্ডোফেনল, তাই না? ইন্ডোফেনল। ইন্ডোফেনলের কথা মনে আছে? ওই যে লিবারম্যান পরীক্ষায়, লিবারম্যান পরীক্ষা গত ক্লাসে দেখছিলাম, এই লিবারম্যান পরীক্ষা একটা ইন্ডোফেনল পাওয়া যায়। হ্যাঁ, ইন্ডোফেনল পাওয়া যায়। হ্যাঁ, ভেরি গুড। অর্ক পারছি। হুম, আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম। সো আসি সামনের দিকে, এইগুলো আবার লাগবে। এইবার বলো তো, এই টাইপের বিক্রিয়া কোথায় দেখছি? বলেন একটু দেখি মনে আছে কিনা, এই টাইপের বিক্রিয়া কোথায় দেখছি? ও, সমস্যা নাই, দেখে নিও ভাইয়া। হ্যাঁ, ব্লু বর্ণের, ভেরি গুড মুক্তাদির। বলো, এই টাইপের যৌগ কোথায় দেখছি? অর্ক, ভেরি গুড। কাপলিং বিক্রিয়া। কিন্তু এই বিক্রিয়াগুলো মূলত কারা দেয়? কোন যৌগটা দেয় বলো? এইসব বিক্রিয়া মূলত কোন যৌগগুলা দেয় বলো? নামিসা, ভেরি গুড। সুমাইয়া, ভেরি গুড। হাসিবুল, ইরা, ভেরি গুড। বলো, এইসব যৌগ মূলত কোন যৌগটা দেয়? অ্যারোমেটিক বলে না, মানে মূলত কোনটা দেয়? ডায়াজোনিয়াম লবণ মূলত দেয়, ডায়াজোনিয়াম লবণ। ঠিক আছে। এই যে নাইট্রোজেন যে একটা বন্ধন, এই যেরকম ব্রিজ তৈরি করে, এটাকে এজো যৌগ বলে, এগুলাকে এজো যৌগ বলে। নাইট্রোজেন যেরকম একটা ব্রিজ তৈরি করে, এটাকে এজো যৌগ বলে। হ্যাঁ, এজো যৌগ বলে। আচ্ছা, যৌগলায়ন, হ্যাঁ ইথেন, ভেরি গুড। আচ্ছা, ওকে। রাজিন, আমি একটু আগে বলছি, হ্যাঁ, অর্গানিক থেকে 4টা আসতে পারে, 3টাও আসতে পারে, 2টাও আসতে পারে, ডিপেন্ড করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল। এরপর আসো H2SO4 সহ জারণ। হ্যাঁ, H2SO4 সহ যদি আমরা জারণ করি, ওই যে পারক্সাইডের উপস্থিতিতে যদি জারণ করি, তোমরা তো একটু আগেই পড়ছো, অ্যানিলিনকে জারণ করলে নাইট্রোবেনজিন পাওয়া যায়। এটা তো সহজ, ইজি একটা টাস্ক। হ্যাঁ, বেজালের কোনো কাজ নেই। আচ্ছা, এবার আসি অ্যানিলিন থেকে ঔষধ উৎপাদন। এইখানে যেসব ব্যাপারগুলো আছে সেটা আমি ডিরেক্টলি একটা জিনিসে বলি। এত এত বিক্রিয়া আমি কেন রাখছি, এটা কি লাগবে না, এই জিনিসটা একটু দেখার জন্য রাখছি, যে অ্যানিলিন থেকে আমি ওষুধ উৎপাদন করতে পারবো। বাট তোমরা সবাই যখন প্যারালাল টেক্সটে পড়বা, তখন সবার মনে একটা কোশ্চেন থাকবে, এটা কি AC2O? এটা কি? এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট। এই দেখো, CH3
সিও ও সিও সিএস3। আমার যতদূর খেয়াল পড়ে, আমি যখন অ্যাসিড জাতক পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে বলছিলাম যে এই অ্যাসিড অ্যানহাইড্রেটটা ওষুধ উৎপাদন শিল্পে অনেক বেশি পরিমাণে ইউজ হয় কাঁচামাল হিসাবে। মনে আছে বলছিলাম যে এরকম একটা কথা? আচ্ছা, তো এই যে এটা কিভাবে কাজ করে দেখো, অ্যানিলিনের মধ্যে কি আছে? NH আর আছে বেনজিন, এইচটা প্লাস, বাকি পুরোটা মাইনাস, এরকম। এই যে দেখো, এটা পুরাটা মাইনাস, এটা হলো প্লাস, এই দুইটা প্লাস হচ্ছে এক্সচেঞ্জ করে, তখন এই যে এরকম একটা যৌগ তৈরি হয়। এরা ফার্দার যখন আরো বিক্রিয়া টিক্রিয়া করে তখন হচ্ছে সালফানিলামাইড তৈরি করে। জিনিসটা আমি কেন দিছি, পুরো বিক্রিয়া পড়া লাগবে দরকার নাই। কি পড়া লাগবে? পড়া লাগবে হচ্ছে অ্যানিলিন থেকেও অনেক ধরনের চিকিৎসা সামগ্রী বা ঔষধ তৈরি করা যায়। অ্যানিলিন থেকেও অনেক ধরনের চিকিৎসা সামগ্রী বা ঔষধ তৈরি করা যায়। এখন দেখো, সালফানিলামাইড হচ্ছে কি একটা অ্যান্টিবায়োটিক। সালফানিলামাইড কি একটা অ্যান্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসা করে। যেমন এটা সালফা ওষুধ বলে। যেমন কি কি ইনফেকশনের কাজে, ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন কি কি আছে, মেনিনজাইটিস হবে, এটা মেনিনজাইটিস, তারপর নিউমোনিয়া, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে চামড়ার সমস্যা, এগুলার চিকিৎসা করে থাকে। দুঃখ এই যে এসিটিও কি, যে আখি দেখছো মাত্র কোশ্চেন করলাম, আমি কিন্তু বললাম এসিটিও মানে হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রেট। হ্যাঁ, তোমাদের কোশ্চেন অ্যান্সার আমি আগেই দিয়ে দিলাম। আচ্ছা, বিষয়টা হলো সালফানিলামাইড হচ্ছে একটা ইনফ্লেমেটরি ওষুধ আর কি, হ্যাঁ, মানে অ্যান্টিবায়োটিক ওষুধ। তো অ্যান্টিবায়োটিক ওষুধগুলা ইদানিং কালে কি হয়, আমাদের শরীর কিন্তু মোটামুটি রেজিস্টিভ হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক ওষুধের কোর্স কিন্তু আমরা শেষ করি না। তো এটা কিন্তু উচিত না। তোমাদেরকে একটা জাস্ট একটা ডিসক্লেম বলে দিই, এটা কিন্তু তোমরা মানে আন্দাজে খাও না আবার, যে চামড়া সমস্যা হলে বা নিউমোনিয়া হলে এগুলো আন্দাজে খাও না, এগুলো ডাক্তার প্রেসক্রাইব করলে সেটাই খেতে হবে। এটা কারোর জন্য 7 দিনের কোর্স, কারোর জন্য 14 দিনের কোর্স, কারোর জন্য 9 দিনের কোর্স, এরকম আর কি। সো কখনোই ডাক্তার প্রেসক্রাইব করা ছাড়া খাবা না, ফার্স্ট কথা। যে কোনো ওষুধই, যেমন আমরা কিছু হইলি, মানে হালকা কিছু হইলি নাপা খাই, নিশ্চয় উচিত না। কেন উচিত না? একটা সময় এই নাপাটা আমাদের শরীরে কাজ করা বন্ধ করে দিবে, ইমিউন হয়ে যাবো আমরা। সো এটা যেন না হয়। আমাদের শরীর কিন্তু একটা রিসেন্ট গবেষণা দেখা গেছে, আমরা হচ্ছে বেশি বেশি ওষুধ খাওয়ার কারণে, মানে যে কোনো কজেই বেশি বেশি ওষুধ খাওয়ার কারণে শরীরটা হচ্ছে রেজিস্টিভ হয়ে গেছে অ্যান্টিবায়োটিকের প্রতি। মানে অ্যান্টিবায়োটিক আগে যে পরিমাণ কাজ করতে পারতো এখন আর সেই পরিমাণ কাজ করতে পারে না। মানে এত পরিমাণ অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে আর কি মানুষের, বা কোর্স শেষ করে না। ধরো যেই কোর্সটা 7 দিনের, মানুষ 5 দিন খেয়ে সুস্থ হয়ে গেছে আর খায়নি বাকি 2 দিন। বাট উচিত না, এটা একটা গ্যাপ রয়ে যায়, অ্যান্টিবায়োটিকটা কাজ করে না এরপর থেকে আর। তো এই জন্য এগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই না, আল্লাহ ভরসা, এগুলা ইনশাল্লাহ মানে ডাক্তার দেখে তারপর, ডাক্তার ছাড়া না কখনোই। হ্যাঁ, আচ্ছা, কি যৌগটা নিজে বানায় গায়ে লাগালে কি হবে? যৌগটা নিজে বানাইতে পারবা না প্রথম কথা কারণ এটা হচ্ছে অনেক বেশি নিয়ন্ত্রিত তাপমাত্রা লাগবে, অনেক প্রেসার লাগবে। ওই প্রেসার অর্জন করতে হলে বিল্ডিং ও ভেঙে পড়ার একটা সম্ভাবনা আছে, এই জন্য ওগুলো একটা নিয়ন্ত্রিত পরিবেশে করা হয়। ঠিক আছে, আচ্ছা, চলো আগেই। এবার দেখো বেনজিনের বিভিন্ন প্রতিস্থাপন বিক্রিয়া, এটা খুব সহজ একটা বিক্রিয়া, সেটা হলো হ্যালোজিনেশন। ও কি অর্থপ্যারা নির্দেশক না? অ্যানিলিন কি অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক, বলো সবাই। আচ্ছা, যাক ভালো। হ্যাঁ, আচ্ছা, ও হচ্ছে কিন্তু একটা অর্থপ্যারা নির্দেশক। হ্যাঁ, আহ দুঃখজনক হলেও সত্য, সত্যি ও কিন্তু মেটা নির্দেশক নির্দেশক হিসেবেও কাজ করে। কখন করে দেখাবো একটু পরে, টেনশন নিও না। এই যে আজকে একটা নতুন জিনিস শিখবো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ও যেহেতু অর্থপ্যারা নির্দেশক, তাহলে ব্রোমিন যখন যুক্ত হবে, অর্থ প্যারা অর্থ এই পজিশনেই যুক্ত হবে, এটা ট্রাইব্রোমো অ্যানিলিন। সো এরকম একটা সাদা পদক্ষেপে তৈরি হবে আর কি। এটা লাল কালার ছিল, লাল থেকে সাদা হয়ে যাবে আর কি পদক্ষেপ। হ্যাঁ, আচ্ছা, এটা একটা গেল। এইবার এটা হচ্ছে সালফোনেশন। সালফোনেশন, অ্যানিলিন যেহেতু অর্থপ্যারা নির্দেশক, ও কি করছে, প্যারা সালফোনিল অ্যানিলিন তৈরি করছে। এখন ভাইয়াকে একটা ছোট্ট কথার উত্তর দাও, এটা অর্থ অবস্থায় হইল না কেন, শুধু প্যারাতে হইছে কেন, বলো তো, বলো। অর্থ অবস্থায় হয়েছে কেন, প্যারাতে কেন, মানে অর্থতে হয় নাই কেন, প্যারাতে কেন হয়েছে সেটা বলো। হম, সারণী ভালো কথা বলছো, আল্লাহ জানে। গুড, কিন্তু আমরা একটু এক্সপ্লেনেশন দিই, চলো দেখি জিনিসটা কি হয়। তোমরা একটু খেয়াল করে দেখো, জিনিসটা যদি এরকম হইতো, NH2, নাইট্রোজেন তো একটা লোন পেয়ার আছে, হ্যাঁ, মুক্তজোড় আছে, SO3H, হ্যাঁ, অক্সিজেনেরও মুক্তজোড় আছে। তো বিষয়টা কি হইলো আসলে ভাইয়া, বিষয়টা হইলো কি, এরা কিন্তু বিকর্ষণ করে।
বিকর্ষণ যাদের মধ্যে আছে তারা কি বেশি স্থিতিশীল নাকি অস্থিতিশীল? অবশ্যই অস্থিতিশীল। এজন্যই এইটার চেয়ে যখন এটা প্যারা অবস্থায় থাকে, যে এই জায়গাতে থাকে, তখন বিকর্ষণ হয় সবচেয়ে কম, মানে স্থিতিশীলতা বেশি। আর কোনটা বেশি উৎপন্ন হয়? যেটার স্থিতিশীলতা বেশি সেটা বেশি উৎপন্ন হয়, এই জন্য এটা হবে। ক্লিয়ার সবাই? বলো বলো জিনিসটা আমরা বুঝেছি কিনা। ফিউমিং মানে ধুমায়িত, মানে অনেক গরম। আচ্ছা বুঝছি, ইজি, সিম্পল, সহজ সহজ ব্যাখ্যা। তোমরা নিশ্চিত অনেক কঠিন কঠিন চিন্তা ভাবনা করে রাখছো, আমি শিওর। আচ্ছা, এখানে কি বলছে? সালফোনিলিক অ্যাসিড, এই যে জুইটার আয়ন, এরকম নাম কি শুনছো আগে? বলো, জুইটার আয়ন নামটা শুনছো নাকি আগে? এনিওয়ান? বিকর্ষণ কিভাবে বুঝবো? মুক্তজোর কাছাকাছি করলে বিকর্ষণ করে না? ফার্স্ট পেপারে 3 নম্বর অধ্যায় পড়ছো, ভিএসিপিআর। ওরকম কাছাকাছি আছে এখানে, আর অর্থ কাছাকাছি। প্যারাতে চলে গেলে একদম উল্টা উল্টা, তাহলে বিকর্ষণ সবচেয়ে কম, এরকম আর কি পরশ। হ্যাঁ, আচ্ছা, যারা নাম শোনো নাই, ভালো কথা, ভালো কথা, তাহলে পড়াই আসো। আমাদের দেহে যে প্রোটিন আছে, মানে অ্যামাইনো অ্যাসিড যেটা বলি, এরা জুইটার আয়ন তৈরি করে। দেখে জিনিসটা, এন এইচ টু সি এইচ আর সি ডাবল ও এইচ, এটা হলো একটা অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, আমাদের দেহে আছে। এখন এটা যখন আমাদের দেহে, তো যে অ্যাকুয়াস অবস্থা, আমাদের দেহে তো 70% পানি। এই পানির মধ্যে তারা অ্যাকুয়াস অবস্থায় থাকে কিভাবে? দেখো, এই এই যে এইটুকটা মাইনাস, এই হাইড্রোজেনটা প্লাস। আর নাইট্রোজেনের তো মুক্ত জোর আছে না? ও কি করে? এই হাইড্রোজেনকে নিজের দিকে টান দেয়। টান দিয়ে কি তৈরি করে? H3N, তখন এটা প্লাস হয়ে গেল, CHR সি ডাবল ও মাইনাস। এই আয়নটাকে বলা হয় জুইটার আয়ন। জুইটার আয়ন হচ্ছে এমন একটা আয়ন যে আয়নে একই সাথে পজিটিভ নেগেটিভ দুইটা, মানে চার্জিত অবস্থায় আছে, ভিন্ন চার্জ যুক্ত অবস্থায় আছে একই সাথে। জুইটার আয়ন হচ্ছে এমন একটা আয়ন যে আয়নে প্লাস মাইনাস চার্জ একটা আয়নের মধ্যেই আছে, একই সাথে আছে। এই আয়নগুলো কি করে আসলে? এই আয়নগুলো হচ্ছে বাফার দ্রবণের মতো কাজ করে। এসিড ক্ষারকে প্রশমন করতে নিজেরা সেলফ ডিফেন্স হিসেবে কাজ করে। এসিড ক্ষারকে প্রশমিত, মানে মানে কি বলবো, প্রশমন করতে বা প্রশমিত করতে নিজেরাই সেলফ ডিফেন্স হিসেবে এরকম একটা আয়ন গঠন করে। যেন ধরো এসিড আসলে এখানে বিক্রিয়া করবে, ক্ষার আসলে এখানে বিক্রিয়া করবে, এরকম আর কি, যেন জিনিসটা প্রশমিত হয়ে যায়। তো জুইটার আয়ন হচ্ছে বাফার দ্রবণের মতো কাজ করবে। ঠিক তেমনি এই যে দেখো, এটা যে সালফোনেশন করলাম না অ্যানিলিনের, এটাও একটা জুইটার আয়নের মতো কাজ করে। এই যে হাইড্রোজেনটা প্লাস, তাহলে বাকিটুক মাইনাস, এই প্লাসটা গিয়ে ওর মুক্তজোড়ের সাথে বন্ধন করে, সন্নিবেশ সমযোজী বন্ধন, তখন এই পাশটা হয়ে যায় প্লাস, এই পাশটা হয়ে যায় মাইনাস, তখন এটাকে আমরা বলি জুইটার আয়ন। এবার বুঝছি জুইটার আয়ন জিনিসটা কি, বলো এবার বুঝছি কিনা আমরা। ওকে, সবাই ক্লিয়ার, তাই তো? এই জন্য তো পজিটিভ রূপা। ওই যে অ্যামোনিয়াম প্লাস পড়ছিল না, NH, ওই যে মুক্ত জোড়টা একটা হাইড্রোজেনের সাথে এই যে এভাবে বন্ধন করে না, অ্যামোনিয়াম প্লাস, এই যে নাইট্রোজেনের 4টা হাত এভাবে করে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে। এবার বুঝছো? এই, হ্যাঁ, এইবার করে, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে এইভাবে বন্ধন করছে। আচ্ছা, এরপর হচ্ছে নাইট্রেশন, অ্যানিলিনের নাইট্রেশন। ওকে, তোমরা 1 মিনিট সময় নাও, 1 মিনিট সময় নিয়ে চিন্তা করো অ্যানিলিনটা মেটা নির্দেশক হইলো কিভাবে। এখানে রিয়াকশনটা দেওয়া আছে, তোমরা একটু নিজেরা বোঝার চেষ্টা করো। আমি 1 মিনিট তোমাদের কমেন্ট দেখবো, তোমরা জিনিসটা কি কি করতেছো, ঠিক আছে? ওকে।
ওকে, দেখি কি অবস্থা। আচ্ছা, এটা আমি নিজে করাই দিই। হ্যাঁ, আমি নিজে করাই দিই। দুইটা ব্যাপার আছে। হ্যাঁ, আমি যদি অ্যানিলিনকে শুধু নাইট্রেশন করি, হ্যাঁ, শুধু নাইট্রেশন করি, H2SO4 দিব না, হ্যাঁ, শুধু নাইট্রেশন করি, তখন সে কি করবে? তখন সে অর্থপ্যারা পজিশনেই যাবে। হ্যাঁ, ধরো 3 বার নাইট্রেশন করলাম, তাইলে সে এই জিনিসটা তৈরি করবে, NO2 NO2 NO2। তখন সে অর্থপ্যারা হিসাবে কাজ করবে, অর্থপ্যারা হিসেবেই কাজ করবে। এটার নাম হচ্ছে পিক্রামাইড। পিক্রামাইড, এটা হচ্ছে পিক্রামাইড, এটা একটা যৌগ আর কি। হ্যাঁ, পিক্রামাইড, পিক্রামাইড। আচ্ছা, এখন মেটা হিসেবে কখন কাজ করবে? যখন H2SO4 থাকবে। ধরো আমার কাছে আছে NH2, এখানে একটা মুক্ত জোড় আছে, প্লাস ধরো H2SO4 দিলাম, তাহলে HSO4, এটা প্লাস এটা মাইনাস, প্লাস OH মাইনাস NO2 প্লাস, এইভাবে আচরণ করবে। তখন কি হবে সবাই একটু খেয়াল করো, এই এইচটা এখানে চলে যাবে, এই এইচটা এখানে চলে যাবে, তাহলে চলে যাওয়ার পর কি তৈরি হইলো? NH3 প্লাস, ঠিক আছে, NH3 প্লাস। এই প্লাসে এসে আক্রমণ করবে কে? এই মাইনাসটা, এই প্লাসে এসে এই মাইনাসটা আক্রমণ করবে, করলো NH3 প্লাস OH মাইনাস, এরকম একটা কম্পাউন্ড ফর্ম করলো। এখন কি বুঝতেছো এটা মেটা নির্দেশক কেন হইছে? এই দেখো, এক্স ওয়াই, ওয়াই এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার মানে ও কি হিসেবে কাজ করবে? এখন মেটা নির্দেশক হিসেবে কাজ করবে। এরপর এই যে এই পজিশনে যে হাইড্রোজেনটা আছে, সেটাকে প্রতিস্থাপন করার জন্য চলে আসবে NO2। তাহলে কি কাজ করলো দেখো, NH3 প্লাস OH মাইনাস, এখানে আসলে একটা NO2, এখানে আসলে একটা H প্লাস। এখন ঘটনাটা কি হবে? এই H প্লাসটা, মানে এই H প্লাসটা চলে যাবে এই OH এর কাছে, ফর্ম করবে হচ্ছে পানি, প্লাস এখানে যে একটা H প্লাস আছে সেটা চলে যাবে এই HSO4 মাইনাসের কাছে, ফর্ম করবে একটা H2SO4 প্লাস, বাকিটা আগের মতো চলে আসবে NH2 NO2। এইভাবে মেটা নির্দেশক হিসেবে সে কাজ করবে। ওকে, এইভাবে মেটা নির্দেশক হিসেবে সে কাজ করবে। সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, না না সমস্যা নাই, অ্যাটলিস্ট ট্রাই করছো, তোমরা যে ট্রাই করছো এটাই তো বেশি, আলহামদুলিল্লাহ, তাই না? সো এটাই বলতেছি, আমার কাছে অ্যানিলিন ছিল, এইচটা এই মুক্ত জোড়ের কাছে চলে গেছে সন্নিবেশ বন্ধন করে, তাহলে একটা প্লাস, এই প্লাসকে আকর্ষণ করছে এই মাইনাসটা, আকর্ষণ করে নিয়ে গেল, নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কি হয়েছে? অক্সিজেন যেহেতু বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে ও কি করবে? ইলেকট্রন ভিতর দিকে নিজের দিকে টাইনে নিয়ে আসবে, তাহলে কি আসবে বলতো? ও কি হয়ে গেল? মেটা নির্দেশক। আচ্ছা, মেটা নির্দেশক হওয়াতে এখানের মেটা পজিশনের হাইড্রোজেনকে কি করবে? এই NO2টা প্রতিস্থাপন করে ফেলবে, করলো, করার পরে এই হাইড্রোজেনটা OH কে নিয়ে পানি তৈরি করবে, আর এখানের Hটা আবার HSO4 এর কাছে চলে যাবে, তো আলটিমেটলি H2SO4 তৈরি হয়ে গেল, মানে ও প্রভাবক হিসেবে কাজ করলো এবং একটা মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি হইলো। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? বলো। এটা জাস্ট দেখাইলাম যে এটা একটা ব্যতিক্রম হইতে পারে। ওকে, ওকে, রেজওয়ান নিজে একবার প্র্যাকটিস করে ফেলো কুইকলি, নিজে একবার খাতায় প্র্যাকটিস করে ফেলো কুইকলি। হ্যাঁ, কি করবা? অ্যানিলিন, এই মুক্ত জোরে H প্লাসটা চলে গেল, ফর্ম করলো কি? পজিটিভ, এই পজিটিভ নেগেটিভটা নিয়ে নিল, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে হয়ে গেল মেটা, মেটার ওই মেটার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলো NO2, ওই এইচটা OH কে নিয়ে চলে গেল পানি, এক্সট্রা এইচটা আবার ঘরে ফিরে আসছে, ঘরের ছেলে ঘরে ফিরে আসছে, তাহলে H2SO4 ফর্ম করলো এবং একটা মেটা অবস্থায় চলে আসলো। ওকে, হ্যাঁ, এটা একটু কঠিন কারণ এটা একটা এক্সেপশনাল জিনিস। হ্যাঁ, এক্সেপশনাল জিনিস, কিন্তু ব্যাখ্যা তো দিলাম, তো এক্সেপশন বলতে কিছু নাই, এটা একটা ব্যাখ্যা আছে। এটা তাহলে অর্থ প্যারা হিসেবেও কাজ করছে, এটা মেটা হিসেবেও কাজ করছে। তো যদি কখনো প্রশ্ন আসে কোন যৌগটি দুই ধরনেরই বিক্রিয়া দিতে পারে, অর্থ প্যারা আর মেটা, কোন যৌগটা, তাহলে অ্যান্সার কি হবে? অ্যানিলিন। সবাইকে বুঝতে পারছি ভাইয়া? বলো, বলো।
এটা কি বুঝতে পারছি আমরা সবাই? অ্যানিলিন, ওকে, ভেরি গুড। সো চলো আমরা একটু সামনের দিকে আগাই। অ্যালিফিটিকের জন্য, আচ্ছা এটা তো অলরেডি ভাইয়া দেখাইছি, দেখো অ্যানিলিনের শনাক্তকরণ। বলো এটা কি নতুন বিক্রিয়া না ভাইয়া দেখাইছি আগে? বলো সবাই বলো। দুইটাই এটা, আচ্ছা ইরা পার্থক্যটা বলো। একটাতে এস্টোসেফর ছিল না, এটাতে এস্টোসেফর ছিল, এই যে এটাই হলো পার্থক্য। এস্টোসেফর ছিল না, ছিল। এস্টোসেফর থাকলে সে মেটা হিসেবে কাজ করবে, এস্টোসেফর না থাকলে সে অর্থোফের হিসেবে কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা বলো এটা কি আগে পড়াইছি না পড়াইনি? বলো। পুরাতন বিক্রিয়া পড়াইছি, কিন্তু কোথায় কাজে লাগতেছে? আবার অ্যানিলিনের শনাক্তকরণে গিয়ে কাজে লাগতেছে। কিভাবে? কারণ অ্যানিলিন তো ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি করে, অ্যানিলিন ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি করে। মনে না থাকুক, অ্যাটলিস্ট পরিচিত তো লাগতেছে, এটাই বলতেছি, আর কিছু না, পরিচিত তো লাগতেছে। সিম্পল, হয়ে গেল। আচ্ছা গেল। এবার এই বিক্রিয়াটা কি পড়াইছি না পড়াইনি? বলো। হ্যাঁ অর্ক, ভেরি গুড। বলো বলো, এটা পড়াইছি নাকি পড়াই নাই? হ্যাঁ দেখছো, কার্বিল অ্যামিন পরীক্ষা, কে জানি বলতেছিলাম আগে, কার্বিল অ্যামিন পরীক্ষা। ওই যে তোমাদের বলে দিছিলাম যে এই পরীক্ষা দিয়ে কয়েকটা জিনিস শনাক্ত করা যায়, সেটা হচ্ছে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিন। আরেকটা কি শনাক্ত করা যায়? ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম। তো এই দুইটা জিনিসই শনাক্ত করার জন্য এই বিক্রিয়া ব্যবহার করা হয়। এই বিক্রিয়া কি হয়? ক্লোরোফর্ম অ্যানিলিন ইউজ করে পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা ইউজ করি অ্যালকোহলিও, তখন আইসোসায়ানাইড বা আইসোনাইট্রেল উৎপন্ন হয়, যেটা খুবই বাজে গন্ধ তৈরি হয়। এটাও কিন্তু দেখেছি, তাই না? এটাও দেখেছি। দেখো সব কিন্তু মিলে যেতেছে, একটা না একটা প্রসেসে গিয়ে মিলে যেতেছে। এবার সত্যি করে বলো, যখন এটা পড়াইছি তখন ভালো লাগছে? একদমই ভালো লাগে নাই। রেস্টটা ওইটি, যখন এটা পড়াইছি তখন মনে হচ্ছে কেন পড়াইতেছে ভাই এটা। এই যে দেখো আজকে কিন্তু মিলে যাচ্ছে, যে ভাই এটা পড়াইছিলাম বিকজ এই যে আজকে সেটা মিলা দরকার ছিল। জিনিসগুলা অনেক সময় নিয়ে সাজানো হয়, যাতে তোমাদের উপকার হয়। হ্যাঁ আচ্ছা, আসো আগে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন শনাক্তকরণ। এই মনে আছে তোমাদের অ্যালিফিটিক অ্যামিন শনাক্ত করার জন্য আমরা কাকে ব্যবহার করতাম? ওহ নো, মনে পড়ে? বলো 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 জিনিসগুলা খেয়াল করো। আমরা পড়ছিলাম না, ওহনো ব্যবহার করছিলাম। ওই যে প্রথমে নাইট্রোজেনে বুদবুদ তৈরি হয়েছিল, তারপর হলুদ কলার একটা লবণ তৈরি হয়েছিল, তারপর হচ্ছে একটা জেলির মতো লবণ তৈরি হয়েছিল দ্রবণীয়, মনে আছে এই জিনিসটা? এরকম কয়েকটা কথা বলছিলাম। ওই যে তিনটা ছবি দিছিলাম, একটা বুদবুদ দেখাইছিলাম, একটা একটু হলুদ কালার একটা দ্রবণ দেখাইছিলাম, একটু বাদামি হলুদ কালার, আর একটা দেখাইছিলাম জেলির মতো থকথকে একটা লবণ তৈরি হয়। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, মনে আছে? হ্যাঁ এই তো গুড। এটাও সেম, দেখো 1 ডিগ্রি অ্যামিন উত্তপ্ত করলে নাইট্রোজেনের বুদবুদ তৈরি হয়, এই যে সেম জিনিস, বুদবুদ তৈরি হয়। 2 ডিগ্রি অ্যামিন উত্তপ্ত করলে হলুদ বর্ণের তৈলাক্ত পদার্থ তৈরি হয়, এই যে হলুদ কালার তৈলাক্ত পদার্থ তৈরি হয়। হ্যাঁ, 3 ডিগ্রি অ্যামিন, এটা যখন তুমি বিক্রিয়া করাও সেটা একটা দ্রবণীয় লবণ তৈরি হয়, যেটা জেলি টাইপ, জেলি টাইপ দ্রবণীয় লবণ তৈরি হয়, জেলি টাইপ দ্রবণীয় লবণ তৈরি হয়। দেখছো তিনটেই সেম, বুদবুদ, হলুদ, জেলি, শেষ হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা গেল। এবার আসি অ্যারোমেটিক অ্যামিনের ব্যবহার। অ্যারোমেটিক অ্যামিনের কিছু ব্যবহার আছে, সেই ব্যবহারটা আমরা আস্তে আস্তে যাই। অনেকটা সবকিছু ইরা, হ্যাঁ ভালো কথা বলছো। আহ ওটা অন্য এক সময় বলবো না, রাখি। হ্যাঁ দেখো, এই রাসায়নিকটি, এই যে অ্যামিন আর কি, এই রাসায়নিকটি প্যারাসিটামল, অ্যাসিটোফেনন, টাইলেনল এরকম হচ্ছে বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। যে দেখাইলাম তো সালফানিলামাইড, হ্যাঁ ওরকম ওষুধ তৈরিতে এগুলো ব্যবহৃত হয়। এই রাসায়নিক কৃষিতে কীটনাশক ও ছত্রাকনাশক হিসেবে ব্যবহৃত হয়। যেহেতু নাইট্রোজেন আছে, তার মানে ইউরিয়ার কাজে এটা ইউজ করা যায়। এটি পলিউরেথেন তৈরিতে ব্যবহৃত হয়, যা পরবর্তীতে প্লাস্টিক তৈরিতে ইউজ করা হয়। রাবার শিল্পে এটা ব্যবহার করা হয়। অ্যানিলিন থেকে বিভিন্ন ভিটামিন টিটামিন, মানে যে ওষুধ শিল্পের জন্য এটা ব্যবহার করা হয়। রঞ্জক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। এই কয়েকটা আর কি থিওরির জন্য দিছি, যদি ইন এনি কেস দেয় কখনো যে অ্যারোমেটিক অ্যামিনের ব্যবহার কি একটু লেখো, এই আর কি, আর কিছু না। হ্যাঁ আচ্ছা, তো চলো একটু সামনের দিকে আগাই। এবার হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বলো নতুন বিক্রিয়া না পুরান বিক্রিয়া? বলো নতুন বিক্রিয়া নাকি পুরান বিক্রিয়া? বলো। পড়াইছি, সেম বিক্রিয়া। এই দেখো সব একটা একটা মিলে যাচ্ছে। হ্যাঁ সো এটাই তোমাদের বলি বারবার। হ্যাঁ তো অ্যানিলিন ওহন্য দিলাম 0 থেকে 5 ডিগ্রি, ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হইলো, ফাইন।
এই দেখো হিজিবিজি হিজিবিজি। মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা বিক্রিয়া তোমরা পারো। কিভাবে? দেখো, ডাইজোনিয়াম ক্লোরাইডকে হিট করলে ফেনল পাওয়া যায়। ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা আয়োডোবেনজিন, ফ্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, ওই যে সেন্টমেয়ার গেটারম্যান পড়ছিলাম, সায়ানোবেনজিন পাওয়া যায়, নাইট্রোবেনজিন পাওয়া যায়, অ্যামোনিয়া পাওয়া যায়। এবং এইসব বিক্রিয়াগুলোর নাম কি জানো ভাইয়া? একটু বলেন তো, এইসব বিক্রিয়ার নাম কি জানো? পড়ছিলাম আমরা, এগুলার জানি নাম কি? নাইট্রোজেনের জোড়াওয়ালা বিক্রিয়াগুলা বলো। এটা থেকে ভয় লাগতেছে না অনেক? আই হাই, এটা আবার কি? এগুলো সব একটা একটা করে পড়াইছি আজকে, সব একসাথে দিছি আর কি, এই আর কিছুই না। হ্যাঁ, প্যারা নিও না, এগুলো আলাদা আলাদা দেখাবো। এটারে বলে আমরা কি? কাপলিং বিক্রিয়া। শেষ, কাপলিং বিক্রিয়া। তো এরকম আমরা সব বিক্রিয়াই দেখছি, এরকম আমরা সব বিক্রিয়াই দেখছি। একটু পরে আমরা এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? একটু পরে প্রত্যেকটা জিনিস আমরা আলাদা আলাদা করে পড়ার চেষ্টা করব। ওকে, সো আমাদের আপাতত এই লেকচার শেষ। আমরা এরপর হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড ও কিটোন পড়বো, ঠিক আছে? এখন একটা ছোট্ট ব্রেক দিব, এখন একটা ছোট্ট ব্রেক দিব, 10 মিনিটের ব্রেক দিয়ে দেন হচ্ছে আমরা আবার কন্টিনিউ করব। তার আগে এটা একটু রিভিশন দাও, এটা একটা রিভাইজ দাও। ধরো 7:25 তো 7:35 আমরা আবার শুরু করবো। হ্যাঁ, ব্রেক। এটা একটু রিভাইজ দাও, সবাই এটা একটু রিভাইজ দাও। একটু পরে আমি তোমাদের ধরবো কোনটা কোনটা কিভাবে হয়, জাস্ট একটু রিভাইজ দাও। ওকে, ঠিক আছে, সবাই তাহলে থাকো। থ্যাংক ইউ সো মাচ।
আমাদের ব্রেক টাইম ওভার। তোমরা কি সবাই ভাইয়ার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে টিচার ইনবক্সে জানাই দাও। তোমরা সবাই ভাইয়ার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে টিচার ইনবক্সে জানাই দাও। ওকে, ডান। ওকে, সো আমরা এগুলা নিয়ে ডিসকাস করব, একটু পরে ডিসকাস করব, ভালো মতোই ডিসকাস করব, টেনশনের কোনো কারণ নেই। চলো আগে হালকা পাতলা একটু পরে আসি। মনে আছে বেনজাইল অ্যালকোহল থেকে জারণের মাধ্যমে যে বেনজাইল ডিহাইড যে তৈরি হয়, আরেকটা পদ্ধতি ছিল তোমাদেরকে পড়াইছিলাম টলুইন থেকে। মনে আছে টলুইনের মধ্যে যদি ক্রোমিল ক্লোরাইড দিতা, হ্যাঁ 65°C তাপমাত্রা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতিতে, তখনও কিন্তু আংশিক জারণ হইতো, মানে আংশিক জারণ হইতো, মানে বেনজাল ডিহাইড উৎপন্ন হইতো। মনে আছে এই জিনিসটা? এটাকে আমরা বলতাম ইটার্ড বিক্রিয়া। বলো তো ভাইয়া, ইটার্ড বিক্রিয়া বলো তো, এটা মনে আছে কিনা? আচ্ছা, সবাই কিন্তু লাইভটা চেক করো যে লাইভে আছো কিনা, হ্যাঁ একটু চেক করো কিন্তু। আচ্ছা, হুম, এটাকে বলছিলাম ইটার্ড বিক্রিয়া। সেম আরেকটা বিক্রিয়া হলো, এই দেখো এটার নাম কি, বেনজাইল অ্যালকোহল। ওই যে মনে আছে টলুইন থেকে একটা হাইড্রোজেন গেলে বেনজাইল, দুইটা গেলে বেনজাল, তিনটা গেলে বেনজো, মনে আছে না? বেনজাইল, বেনজাল, বেনজো। এখানে একটা হাইড্রোজেন গেছে তাই বেনজাইল অ্যালকোহল। এটাকে মৃদু জারণ করলে পাওয়া যায় বেনজালডিহাইড। ওকে, ওকে, গুড। রোজেনমান বিজারণের দ্বারা, এটাও কিন্তু পড়াইছিলাম, এটাও পড়াইছিলাম। রোজেনমান বিজারণ কি করে? রোজেনমান দুই কারণে ইউজ করা হয়। একটা হলো প্রভাবক বিষ হিসেবে, ওই যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের কনভার্সনের সময়, আরেকটা হচ্ছে এখানে হাইড্রোজেন যুক্ত করার সময়। দেখো দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে চলে যাবে HCl, আরেকটা হাইড্রোজেন এখানে ঢুকে যাবে, তৈরি হবে দেখো বেনজালডিহাইড। পড়াইছিলাম কিন্তু এই জিনিসটা, দেখছো সব রিলেটেড, প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা রিলেটেড। হ্যাঁ, আচ্ছা 45-65 কাছাকাছি, এত নিয়ে টেনশন করার কিছু নেই হ্যাঁ। আচ্ছা, আমার বিক্রিয়া না। আচ্ছা, ওকে, সো দেখো বেনজালডিহাইড। আচ্ছা বলো তো বেনজালডিহাইড কি অর্থব্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক? বলো তোমরা সবাই, বেনজালডিহাইডটা কি অর্থব্যারা নির্দেশক, মানে অ্যালডিহাইডটা কি অর্থব্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক? বলো, বুঝে শুনে বললো কিন্তু ভুল করা যাবে না। ওকে, আচ্ছা, ওকে, সো এক দুইজন অর্থপ্যারা লিখছো, আমি আবারও তাদেরকে বলি এটা কিভাবে করবা ভাইয়া। দেখো এই যে বন্ডের সাথে, বেনজিনের বন্ডের সাথে যে থাকে সে হচ্ছে এক্স, আর বেশি তড়িৎ ঋণাত্মক সেটা হচ্ছে ওয়াই। ওর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5, কার্বনের হচ্ছে ভাইয়া 2.5। তাহলে দেখো ওয়াই ইজ গ্রেটার দেন এক্স না, তার মানে এটা কিন্তু মেটা নির্দেশক হবে। হ্যাঁ, মেটা নির্দেশক। দেখো নাইট্রেশন হলে নাইট্রো মেটা পজিশনে ঢুকছে, তোমাদের কিন্তু দেখে মনে হতে পারে এটা কিন্তু প্যারা পজিশন, আসলে না। জিনিসটা দেখো, এটা যদি আমার প্রথম প্রতিস্থাপক হয় এটা হবে অর্থ, এটা হবে মেটা, এটা হবে প্যারা, এটা হবে আবার মেটা, এটা হবে অর্থ, এরকম আর কি। সো দেখো এটা মেটাতে, এটাও মেটাতে, এটাও মেটাতে, এটাও মেটাতে, তার মানে এটা কিন্তু একটা মেটা নির্দেশক। বলো একটাও কি বিক্রিয়া তোমার মুখস্থ করার দরকার আছে ভাইয়া? তুমি যদি খালি জানো এটা কি নির্দেশক, মেটা নির্দেশক, তার মানে পরের প্রতিস্থাপকটা কোথায় বসবে? মেটা পজিশনে বসবে, শেষ। বলো জিনিসটা কি বুঝি সবাই? বলো। ওকে, তাহলে জিনিসটা আশা করি সবাই বুঝি। ওকে, ডান। তো চলো একটু আগাই। এইবার দেখো একটা বিক্রিয়া লেখা আছে ক্রস অ্যালডল বিক্রিয়া। এই তোমাদের কি মনে আছে অ্যালডল বিক্রিয়া পড়াইছিলাম ভাইয়া তোমাদের? অ্যালডল, অ্যালডল ঘনীভবন। বলো, অ্যালডল ঘনীভবন, ওখানে কি আলফা হাইড্রোজেন লাগে নাকি লাগে না বলো তো? আলফা হাইড্রোজেন লাগে নাকি লাগে না বলো? লাগে। হুম, গুড। আলফা হাইড্রোজেন লাগে। আচ্ছা, মিনিমাম একটা লাগে, রামিসা থ্যাংক ইউ, এটাই শুনতে চাইতেছিলাম। মিনিমাম একটা লাগে। সো দুইটা যোগের মধ্যে মিনিমাম একটা রাখতে হবে। তাহলে আমি এটা আবার একটু তোমাদেরকে মেমোরাইজ করাই। হ্যাঁ চলো মেমোরাইজ করাই। কি ছিল নিয়ম?
এটা আমার কার্যকরী মূলক, ওর সাথে যে কার্বনটা থাকবে এটা আলফা কার্বন, এখানে যে হাইড্রোজেন গুলো আছে সেগুলোকে আমরা বলি আলফা হাইড্রোজেন। এরপর আরেকজন যে থাকবে তার কাছে আলফা কার্বন থাকুক না থাকুক কিচ্ছু যায় আসে না, মানে আলফা হাইড্রোজেন থাকুক না থাকুক কিচ্ছু যায় আসে না। তাহলে ধরো এটা হলো সিওএইচ লিখলাম। বিক্রিয়াটা কিভাবে হইতো, কি বলছিলাম, প্রথমে এই যে আলফা কার্বন যেটা, এটাকে আমরা বলতেছিলাম আলফা কার্বন, এই হাইড্রোজেনকে বলতেছিলাম আলফা হাইড্রোজেন। প্রথমে অ্যাটাক হবে আলফা হাইড্রোজেনে, তারপর অ্যাটাক হবে কার্যকরী মূলকে। তাহলে দেখো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে নেগেটিভলি কার বেশি, কার্বনের, হাইড্রোজেন পজিটিভ। আবার কার্বন আর অক্সিজেনের মধ্যে নেগেটিভলি কার বেশি, অক্সিজেন নেগেটিভ, কার্বন পজিটিভ। তাহলে দেখো নেগেটিভ যাবে পজিটিভের কাছে, পজিটিভ যাবে নেগেটিভের কাছে। তাহলে দেখি কি উৎপন্ন হয়, এইচ সি এইচ সিএইচও, আর এইখানে হচ্ছে একটা এইচ, বাকিটা একটু আঁকি আমি। সি, এটা দেখা যাবে না কালারটা, হ্যাঁ সি, এটা হইলো এইচ ও, আর এই পাশে হইলো আরেকটা যৌগ আছে। এখন জিনিসটা দেখো, এটাই তো তৈরি হইলো। এখন এটাই তো ঘনীভবন বলে, এই যে অ্যালডিহাইডের অ্যাল্ড আর অ্যালকোহলের অল, এটারই বলে অ্যালডল। হ্যাঁ, এখন একটু খেয়াল করো, আমি জাস্ট এই জায়গায় যদি বেঞ্জিন এঁকে দেই তাহলেই তো শেষ, শেষ হয়ে গেল, সুন্দর। ক্রস অ্যালডল বিক্রিয়া। ক্রস অ্যালডল মানে একটাতে আলফা হাইড্রোজেন আছে আরেকটাতে নাই, কারণ এখানে যে কার্বনটা আছে সেটাতে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। সো আলটিমেটলি এভাবে বিক্রিয়াটা হতে পারে। বলো সহজ নাকি কঠিন, বলো সবাই। কাইন্ড অফ রিসার্চ, ইজি না, ইজি। আচ্ছা ইজি। আচ্ছা, তো চলো এবার একটু আমরা সামনের দিকে আগাই, কয়েকটা জিনিস একটু তোমাদেরকে জানতে চেষ্টা করি, দেখি তোমরা পারো কিনা। হুম, মনোযোগ দিয়ে সবাই যেমন, হ্যাঁ। ধরো তোমার কাছে আছে এ, এ আছে, এ থেকে ধরো আয়রন দিলাম 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম, পাইছি হচ্ছে বি। বি থেকে নাইট্রিক অ্যাসিড দিলাম, H2SO4 দিলাম, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম, পাইলাম সি। তারপর ধরো এখানে CH3Cl দিলাম, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলাম, পাইলাম হচ্ছে ধরো ডি। আচ্ছা, এরপর ধরো এটার মধ্যে ক্লোরিন দিলাম, ফেরিক ক্লোরাইড দিলাম, পাইলাম হচ্ছে ধরো ই। এইটার মধ্যে ধরো অ্যামোনিয়া দিলাম, অ্যামোনিয়া দিলাম, হ্যাঁ পাইলাম হচ্ছে ধরো এফ। আর হচ্ছে এই সেম জিনিসটার মধ্যে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অনেক তাপ দিলাম আর কি, তাইলে পাইলাম হচ্ছে জি। হুম, কি করতেছি একটু পরে বলবো আর কি, হ্যাঁ একটু পরে বলবো। এই জিনিসটা করলাম, করার পর এটার মধ্যে আমি আবার জিঙ্ক দিলাম, জিঙ্ক দিলে পেয়ে গেছে আবার বি। এটাতে আমরা কয়েকটা কাজ করতে পারি, এটাকে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট দিলাম ধরো, আর H2SO4 দিলাম, পূর্ণ জারণ আর কি যেটারে বলে পূর্ণ জারণ। তাহলে পাইলাম ধরো এইচ, এইচ পাইলাম, যেটার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দুইবার দিলাম, আবার পাইলাম বি, ফেরত পাইলাম বি। হুম, আচ্ছা তারপর আর কি করা যায়, আচ্ছা আর এই জিনিসটাকে ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে জারণ করলাম, পাইলাম আমরা সি, সি পাইলাম। সেম জিনিসটাকে আবার যদি বিজারণ করি টিন আর HCl এর উপস্থিতিতে, পাইলাম আবার এফ। মোটামুটি কয়েকটা কথাবার্তা আমি লিখছি, হুম কয়েকটা কথাবার্তা লিখছি, কোনটা কি হতে পারে বলে তোমাদের মনে হয়? হ্যাঁ, বা আরেকটা কাজ করতে পারি, এটাকে ধরো 3বার নাইট্রেশন করব H2SO4 এর উপস্থিতিতে, পাইলাম হচ্ছে ধরো ধরো জে, জে পাইলাম। হুম, জে পাইলাম। এই যৌগগুলা কি আসলে, এই যৌগগুলা কি, কোত্থেকে আসছে, কেন আসছে, কিভাবে কি করা যায় সেগুলো হচ্ছে আমাদের জানতে হবে, এই প্রসেসটা আমাদের বুঝতে হবে। সবাই একটু ট্রাই করে, এখানে শুধু একটাই হিন্ট দেওয়া, এ হলো 2 কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন।
বাস এই কথাটা লেখা আছে, বাকি পুরাটা তোমার বের করতে হবে। হোয়াট ইজ বাকি সব কি, বলো। তোমরা ট্রাই করো, হ্যাঁ 5 মিনিট টাইম, তোমরা সবাই ট্রাই করো, লাইভে থাকো একটু, হ্যাঁ 5 মিনিট টাইম। ওকে, সো দেখি আলহামদুলিল্লাহ কি অবস্থা। হ্যাঁ ঠিক আছে, অনেকে পারছি আলহামদুলিল্লাহ। জিনিসটা হচ্ছে এ হচ্ছে তোমার বেনজিন, সরি এ হচ্ছে তোমার অ্যাসিটিলিন, C2H2 এটা। হুম, বি হচ্ছে তোমার বেনজিন, সি হচ্ছে নাইট্রেশন করছে না, তাহলে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন। আচ্ছা, বেনজিনকে ক্লোরিনেশন করলে কি হবে? ক্লোরোবেনজিন। এটাতে অ্যামোনিয়া দিলে কি হবে? অ্যানিলিন।
অ্যানিলিন হবে। আচ্ছা, এটাকে আবার জারণ করলে কি পাওয়া যাবে? নাইট্রোবেনজিন। ওই যে সি ব্যাক পাওয়া যাবে। এটাকে আবার বিজারণ করলে কি হবে? অ্যানিলিন। ঠিক আছে। বেনজিনকে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন করলে কি হবে? টলুইন। টলুইনকে 3 বার নাইট্রেশন করলে কি হবে? টিএনটি। NO2 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 টিএনটি পাবো। টলুইনকে পূর্ণ জারণ করলে কি পাবো? বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডকে যদি আমরা 2 বার সোডিয়াম হাইড্রোক্সাইড দিই মানে কি? লবণ বানাবো একবার, আবার ডিকার্বক্সিলেশন করব, তার মানে আবার পাবো বেনজিন। আচ্ছা, এই যে আমার কাছে আছে কি? ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিনকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে? মানে হিট দিলে ফেনল। দাও পদ্ধতি। ফেনলকে জিঙ্ক দিলে আবার কি হবে? বেনজিন। আবার বেনজিন চলে আসলো। বলো তো মোটামুটি কে কে বুঝতে পারছি, কারা কারা বুঝতে পারছি একটু বলেন তো সবাই। হ্যাঁ, চমৎকার। মোটামুটি মিলছে তো সবার সাথে, বলো তো। মোটামুটি মিলছে না সবার সাথে? হুম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মোটামুটি মিলছে। তাহলে তুমি বুঝতেছো, তুমি কিন্তু জৈব যৌগের মোটামুটি অ্যারোমেটিক সাইডটা অনেকখানি পারছো, আলহামদুলিল্লাহ। শেষ হয়ে গেল মজার মজার বিক্রিয়া। আচ্ছা, এটা একটা টাইপ গেল। হ্যাঁ, এটা একটা টাইপ গেল, এটা একটা টাইপের বিক্রিয়া আমরা বুঝলাম। এইবার চলো একটু সামনের দিকে আগে, আরেকটা টাইপের বিক্রিয়া দেখাবো। ঠিক আছে, আরেকটা টাইপের বিক্রিয়া দেখাবো। দেখো, এটা ক্লোরোবেনজিন, এটা তো তোমরা সবাই জানো, ফেরিক ক্লোরাইড দিলে ক্লোরোবেনজিন হবে। আচ্ছা, এটার মধ্যে যদি অ্যামোনিয়া দিই তাহলেই আবার অ্যানিলিন হয়ে গেল তোমার। হ্যাঁ, অ্যানিলিন হয়ে গেল তোমার। আচ্ছা, এখন কয়েকটা রিঅ্যাকশন দেখাবো। এখন কি তৈরি হবে বলো? এখন কি তৈরি হবে সবাই বলো? এখন কি তৈরি হবে সবাই বলো? এখন তৈরি হবে কিন্তু 0 থেকে 5 দেখলেই বুঝবা অ্যানিলিনের কথা বলছে, তাই না? মানে সরি, অ্যানিলিন বলে ডায়াজোনিয়াম, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাই না? ডায়াজো সল্ট, তাই না? আচ্ছা, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাই তো। আচ্ছা, এইবার তোমাদেরকে বলি, আমি যদি শুধু কপার দেই আর HCl দেই 100°C তাপমাত্রায়, তাহলে শুধু তৈরি হবে ক্লোরোবেনজিন। এটাকে বলা হয় গ্যাটারম্যান বিক্রিয়া। আমি যদি কিউ প্লাস হ্যালাইড দিই, সাথে হাইড্রোজেন হ্যালাইড দিই 100°C তাপমাত্রায়, তখন কি কি হইতে পারে? ক্লোরোবেনজিন হইতে পারে, ব্রোমোবেনজিন হইতে পারে, আরো অনেক কিছু হইতে পারে। এই বিক্রিয়ার নাম কি? স্যান্ডমেয়ার বিক্রিয়া। স্যান্ডমেয়ার বিক্রিয়া। আবার আমি যদি এটার মধ্যে পটাশিয়াম সায়ানাইড দিই, তখন পটাশিয়াম ক্লোরিন আলাদা হয়ে যাবে, সায়ানোবেনজিন তৈরি হবে। সায়ানোবেনজিন তৈরি হবে। মানে অনেক কিছু তুমি তৈরি করতে পারবা আর কি এই জায়গাটাতে। হ্যাঁ, ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়ে অনেক কিছু তৈরি করতে পারবা। এছাড়া এই জিনিসটাকে যদি তুমি পানির সাথে যোগ করে কক্ষ তাপমাত্রায় হিট করো, তাহলেই তো তুমি পাচ্ছ ফেনল। ওইটার মধ্যে আবার জিঙ্ক দিয়ে দিলে কি আসতেছে? বেনজিন। জিঙ্ক দিয়ে দিলে আসতেছে বেনজিন। আচ্ছা, আরো কি উপায় আছে? আরেকটা উপায় আছে, সরাসরি এখান থেকে বেনজিন আসা যায়, সেটা হচ্ছে H3PO2 প্লাস H2O দিলেই কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি দেখছো, এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়েও কত কিছু বের করা যায় বলো। আরো বিক্রিয়া আছে কিন্তু। ধরো এইটার সাথে তুমি আরেকটা জিনিসের বিক্রিয়া করাইতেছো, সে ফর এক্সাম্পল এটার সাথে তুমি একটা আহ ধরো এখানে আছে একটা, সে ফর এক্সাম্পল কি পটাশিয়াম হইতে পারে, বা ধরো সে ফর এক্সাম্পল একটা এক্স আছে এখানে। এই এক্সটা কিন্তু এটার সাথে আবার রিঅ্যাকশন করবে, বা এখানে একটা হাইড্রোজেন আছে ধরো। হ্যাঁ, ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, আর এই পাশে ধরো একটা বক্স আছে। এই হাইড্রোজেনটা এই সিএল এর সাথে বিক্রিয়া করবে, করে কি করবে বলো? এখানে বক্সটা থাকলো, এখানে নাইট্রোজেনের মধ্যে জোড়া লাগলো, তৈরি হলো এই জিনিসটা। এই বিক্রিয়ার নাম কি? কাপলিং বিক্রিয়া। সবাই বলো। হ্যাঁ, ফাহাদ দেখছি ভাইয়া। দেখো, সমস্ত বিক্রিয়ার একটা ফ্ল্যাশব্যাক চলে আসলো না? বলো সবাই টিচার ইনবক্সে কুইকলি। সমস্ত বিক্রিয়ার একটা ফ্ল্যাশব্যাক চলে আসলো না?
সমস্ত বিক্রিয়া একটা ফ্ল্যাশব্যাক। গুড, সমস্ত বিক্রিয়া একটা ফ্ল্যাশব্যাক চলে এসেছে। ইজি তো, তাই না? খুব কি কঠিন? খুব কিন্তু কঠিন না। দেখো সুন্দর মতো চলে আসতেছে বিক্রিয়াগুলো, ইজি ইজি। হ্যাঁ, পারবা পারবা, আমি আরো ভালো পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, এ দেখো হয়ে গেল। আচ্ছা, এটা গেল ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া। এই ডায়াজোনিয়াম ক্লোরাইড বিক্রিয়াগুলোই ওখানে অনেক প্যাসপোজ দিয়ে দেওয়া ছিল, সহজভাবে কিন্তু ভাই দেখাই দিলাম। এখানে দেখাইলাম বেনজিনের সাথে বিভিন্ন বিক্রিয়াগুলো দেখাইলাম, সবগুলো কিন্তু রিলেটেড, একটা রিয়েকশন আর একটা রিয়েকশনের সাথে রিলেটেড, খুবই রিলেটেড। আচ্ছা, এটা দেখলাম। এখন আমি তোমাদেরকে আরেকটা প্র্যাকটিস করতে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অ্যাডমিশন পর্যন্ত সব সময় এগুলাই এমনি পড়ানো হচ্ছে, টেনশন নিও না। হ্যাঁ, আচ্ছা তাহলে একটা যদি তোমাদেরকে রিয়াকশন দেই, সে ফর এক্সাম্পল তোমার কাছে আছে ধরো বেনজিন, বেনজিন আছে। এই বেনজিনকে তুমি CH3Cl দিলা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে তো পাইলা হচ্ছে টলুইন। তাহলে তো পাইলে তুমি টলুইন, তাই না? বলো তো এইটা থেকে, এইটা থেকে তুমি আবার ফেরত বেনজিন কিভাবে পাবা? এইটা থেকে তুমি আবার ফেরত বেনজিন কিভাবে পাবা বলো? এইটা থেকে ফেরত কিভাবে বেনজিন পাবা বলো ভাইকে, বলো সবাই, এইটা থেকে ফেরত বেনজিন কিভাবে পাবা বলো? দেখো এটা দুই ধরনের বিক্রিয়া করা যায়। ফার্স্টে যদি তুমি এটাতে ক্রোমিল ক্লোরাইড দাও 65 ডিগ্রি তাপমাত্রায় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতিতে, তাহলে কিন্তু যে ইটার্ট বিক্রিয়া হবে, তাই না ভাইয়া? ইটার্ট বিক্রিয়া, এটাকে যদি আবার জারণ করো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে, তাহলে কি হবে? C OH উৎপন্ন হবে। এটাকে যদি তুমি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, তাহলে সোডিয়াম বেনজয়েড উৎপন্ন হবে। এই সোডিয়াম বেনজয়েডকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে ডিকার্বক্সিলেশন হবে এবং বেনজিন তৈরি হবে। ডিকার্বক্সিলেশন হবে এবং বেনজিন তৈরি হবে। বলো জিনিসগুলা কি রিলেটেড না? অনেক রিলেভেন্ট না? পারি না আমরা জিনিসগুলা? বলো পারি, আলহামদুলিল্লাহ। বাস এইটুক কনফিডেন্স যদি থাকে আলহামদুলিল্লাহ আমরা অনেকখানি আগে গেছি। ঠিক আছে, দেখি অনেক তো বললা, অনেক কিছু বললা, তো মোটামুটি আমরা অনেকখানি পড়ছি, টেনশন নিয়ে কোনো কারণ নাই। হ্যাঁ ফাহাদ, দেখছি ভাইয়া। আচ্ছা, তো একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে, আশা করি হোমওয়ার্কটা পারবা। আজকে আমি আর হোমওয়ার্কটা বলে দিব না, তোমরা এটা ট্রাই করো, জিনিসগুলা কি ঠান্ডা মাথায় এগুলা করার চেষ্টা করো, আশা করি হোমওয়ার্কটা পারবা। তো বলছিলাম আজকে ক্লাস ছোট হবে, তো আজকের ক্লাস আমাদের এইটুকুই, বেশি একটা প্রেশারের ক্লাস না। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। কালকেও আমরা একটা শর্ট ক্লাস নিব, কালকে মানে নেক্সট দিন শর্ট ক্লাস হবে, কিন্তু নেক্সট দিন আমরা বুঝবো যোগাযোগ কোথেকে কোথেকে পড়লে আমাদের জন্য ভালো হবে, কিভাবে আমরা গুছায় পড়বো, কিভাবে একটা জিনিসপত্র পড়া যায়, একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভাইয়া ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত ছিল। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের কোনো টপিকে যদি সমস্যা থাকে, তোমাদের স্টুডেন্ট আইডিতে ক্লাসের রেকর্ড ভিডিও এবং কি ক্লাসের স্লাইড পিডিএফটা থাকবে, সেটা দেখা নিলে আশা করি তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো তোমরা তোমাদের স্টুডেন্ট আইডিতে কিউএনএ সেকশন আছে, সেখানে করতে পারো। এখন যদি উদ্ভাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো টিচার ইনবক্সে করতে পারো। আচ্ছা রিদি, তুমি একটু রুটিনটা চেক করো, রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস বা পরীক্ষাগুলো হবে। হ্যাঁ মুন্না, তুমি চাইলে অনলাইনে দিতে পারবা। আচ্ছা তানিন, তুমি একটু ব্রাঞ্চে যোগাযোগ করো, ব্রাঞ্চ থেকে বিস্তারিত বলে দিবে।
আচ্ছা, তোমাদের আর যেহেতু কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।